আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইংলিশ মাস্টার ক্লাস। আজকে আমাদের লেকচার 7 রাইট ফর্ম অফ ভার্বস এর পার্ট 2। দুটো পার্টে ভাগ করেছিলাম রাইট ফর্ম অফ ভার্বসটা। প্রথম পার্টটুকুতে অনেক রুলস আলোচনা করেছিলাম, সাথে পজিটিভ ছিল। আজকে পার্ট 2 এবং তার সাথে সাবজাংটিভ যে ভার্বটা আছে সেটা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথমত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বেশ ভালোই প্রশ্ন আসে এখান থেকে। এটা হচ্ছে মেনি এ অথবা এন, আর এটা হচ্ছে শুধু মেনি। কয়েকটা কনটেক্সট আছে, শুধু মেনি হইতে পারে। তাহলে মেনির পরে কি হবে? তোমার প্লোরাল। প্লোরাল তো এটা, তাহলে তারপরে তুমি যে নাউন দিবা সেটা কি হবে? নাউনটা প্লোরাল হবে, ভার্বটাও তোমার প্লোরাল হবে। ওকে, এন্ড দেন তারপর কি ছিল? মেনি এ। তাহলে এ থাকার কারণে পরের এটা হচ্ছে তোমার সাবজেক্ট। যদি বলো এটা হচ্ছে ভার্বের কথা যদি চিন্তা করো, তাহলে এরকম কন্ডিশনস গুলো হবে। এর জন্য সাবজেক্টটা কি হবে? এটা সিঙ্গুলার হবে, ভার্বটা তোমার সিঙ্গুলারই হবে। আরেকটা আছে এমএনি। এমএনি যদি থাকে তখন কি হবে? মেনির জন্য তোমার সাবজেক্টটা হবে প্লোরাল, ভার্ব যেটা দিবা সেটাও তোমার প্লোরাল। এই তিনটা কনটেক্সট একটু মনে রাখো, তাহলে যে ধাঁচের যে প্যাটার্নের কোয়েশ্চেন আসবে তুমি সবগুলোই তুমি খুব স্মুথ এন্ড স্মার্টলি করে ফেলতে পারবো। এই তিনটেই আমরা অনেকের মধ্যে ইউজ করি, অনেকেই এ লট অফ যেটা বলি না, সব ক্ষেত্রেই। এখন সবচেয়ে বেশি আসলে কোনটা ইউজ হয়? এটা সবচেয়ে বেশি ইউজ হয়, অন্যগুলো খুব কম ইউজ হয়। মিনি আর আর মিনি খুব কম ইউজ হয়। তো আশা করি পুরো ব্যাপারটা ধরতে পারছো। যা যা বললাম সবকিছু এখানে অ্যাপ্লিকেশন দেওয়া আছে। এখানে চলো একটু দেখি, চেক আউট করি, খুব গো থ্রু করি। কি বলেছিলাম? এ অথবা এন থাকলে কি হবে? এর বা এন হলে পরে সাবজেক্টটা সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। এ আছে সিঙ্গুলার 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 সিঙ্গুলার, এখানেও সিঙ্গুলার সিঙ্গুলার, দেখো এখানেও সিঙ্গুলার সিঙ্গুলার, এখানেও সিঙ্গুলার সিঙ্গুলার, এখানেও সিঙ্গুলার সিঙ্গুলার। এই অসংখ্য বা অনেকেই। ওকে, এ এন থাকার কারণে সিঙ্গুলার, এখানেও সিঙ্গুলার। সাথে আরো দুইটা মনে রাখো, মেনি অসংখ্য, এটাও অসংখ্য, এমএনি এটাও অসংখ্য, সবগুলোই অসংখ্য। কিন্তু এগুলো ইউসেজের উপর ডিপেন্ড করে যে কোনটা আমি কোনটা আসলে ইউজ করব। এটা সবচেয়ে বেশি ফর্মাল, সবচেয়ে বেশি ক্ষেত্রে এটা ইউজ করে। আর এইগুলা মেনি আর হচ্ছে মেনি অনেকটা ইংলিশ লিটারাল টার্মের মধ্যে এটা নিচের দুইটা বেশি ইউজ করা হয়। ওকে, মনে রাখো। তাহলে এখানে দেখো এটা মেনি এ ম্যান, এ আছে ম্যান আছে, সিঙ্গুলার। তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। এখানে এটা গেট দিছে হ্যাভ দিছে, তাহলে হ্যাজ হবে। তাহলে মেনি এ ম্যান হ্যাজ সাকামড টু সাচ টেম্পটেশন, তাহলে এটা হ্যাজ হবে, সিঙ্গুলার ভার্বটা হবে এখানে এটা। তারপরটা বেশি ইম্পর্টেন্ট, এটা এটা বেশি ইম্পর্টেন্ট। ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব যদি বলি, টু প্লাস ভার্ব, তারপর হচ্ছে জিরান আর হচ্ছে ক্লজ। যদি সাবজেক্ট হয়, সাবজেক্ট পজিশনে হয়, তবে থার্ড পারসন সিঙ্গুলারের ভার্ব নেই অলওয়েজ, অলওয়েজ, সব সময়। ঠিক আছে। আবার এখানে একটা কথা কি বলছে দেখো, জিরান্ডের ভার্ব যদি প্লুরাল অবজেক্ট থাকলেও সিঙ্গুলার ভার্ব হয়। প্লুরাল অবজেক্ট থাকলেও, প্লুরাল অবজেক্ট বা ব্যক্তি বা বস্তু যেটাই হোক, প্লুরাল টোরাল যে কোনো কিছুই হোক, তো ভার্বটা কি হবে? ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হবে। এখন পিলিং এর পি দেখো, পিলিং অনিয়ন্স মানে কি? পিলিং অনিয়ন্স মানে কি? অনিয়ন্স মানে তো তোমার কি বলে, আদা না, রসুন না, পেঁয়াজ হবে। তাহলে পেঁয়াজ ছোলানোটা মেক্স মি ক্রাই। ঠিক আছে, মনে আছে মেক? মেক কি ছিল? পজিটিভ ভার্ব। এটা হচ্ছে তোমার কি? ডুয়ার। ওই তো কান্নাকাটি করে, তাহলে এখানে ভার্বের কি হবে? বেয়ার ইনফিনিটিভ হবে, বুঝছো? তাহলে পিলিং অনিয়ন্স মেক্স হবে। তাহলে পিলিংটা কি হবে? পিলিংটা কিন্তু একটা জিরান্ড হবে, এটা কিন্তু পার্টিসিপল না। এটা খুব ভালো করে মনে রাখবা। ভার্ব প্লাস সাইনজি যদি কখনো সিঙ্গুলার ভার্ব টেক আপ করে, তাহলে সেই ভার্ব প্লাস সাইনজিটা কনফার্ম কি হবে? কনফার্ম জিরান্ড হবে। এটা জিরান্ড পার্টিসিপলের মধ্যে অনেক জায়গায় আসে। আমি আর কিছু এক্সাম্পল দিই। ধরো রিডিং বুকস। রিডিং বুকস কি হবে? ইজ মাই হবি। রিডিং বুকস ইজ মাই হবি, আর মাই হবি হবে না কিন্তু। এটা বুকসের জন্য তুমি কিন্তু কি হওয়ার কথা ছিল? আর হওয়ার কথা ছিল, কিন্তু আরটা দাও নাই। তাহলে কার জন্য দিচ্ছ এটা? রিডিং। সাবজেক্ট পজিশনে কে বসে? কোনো নাউন বা প্রোনাউন। তাহলে নাউন প্রোনাউন যদি বসে, তাহলে এই ভার্ব প্লাস এনজি কোত্থেকে আসবে? এটা একটা জিরান্ড হবে। তাহলে জিরান্ডের পরে অলওয়েজ ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। এটা হচ্ছে পুরো কনটেক্সট। প্রশ্ন আসতে পারে এই রিডিংটা কি হবে? রিডিংটা একটা জিরান্ড হবে। তাহলে পিলিং অনিয়ন্স মেক্স মি ক্রাই, ফ্লাইং কাইটস ইজ মাই হবি, আর মাই হবি না। ফ্লাইংটা এখানে মেইন কনটেক্সট, কাইটস কিন্তু না। হোপফুলি গট দ্য পয়েন্ট।
প্ল্যান্টিং ট্রিজ ইজ মাই হবি, প্ল্যান্টিং করাটা এখানে মেইন, ট্রিজ না এখানে, রাইট? তাহলে প্ল্যান্টিং বলো, ফ্লাইং বলো, রিডিং বলো, পিলিং বলো, সবগুলো কি হবে? সবগুলো হচ্ছে জিরান। কারণ যে পরে যে ভার্বটা হবে এটা সিঙ্গুলার ভার্ব, এটা প্লুরাল ভার্ব হবে না। হোয়াট এভার দ্য অবজেক্ট, দেখো ফ্লাইং কাইটস, কাইটসটা অবজেক্ট প্লুরাল, সাবজেক্ট অবজেক্ট না, অবজেক্ট মানে বস্তু অর্থে আসে, বস্তু। রিডিং বুকস, বুকসটাও বস্তু। তারপর কি হচ্ছে পিলিং অনিয়ন্স, অনিয়ন্স এটা হচ্ছে বস্তু। তাহলে বস্তুগুলো প্লুরাল আছে কিন্তু ভার্বটা হবে সিঙ্গুলার, এই হচ্ছে কনটেক্সট। তখন যদি হয় তখন সেই ভার্বটার জন্য আমি কি বলবো? ইটস জিরান। টেলিং লাইজ ইজ এ ভেরি ব্যাড হ্যাবিট, তাহলে লাইজের জন্য এখানে কিন্তু ইজ আসে নাই, কার জন্য আসে? টেলিং এর জন্য। তাহলে টেলিং যেহেতু আসে তাহলে এই ইজ, তাহলে টেলিংটা কি হবে? এটাও কনফার্ম একটা জিরান্ট হবে। তারপর রিফিউজিং ইনভাইটেশনস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রায় দেখা যাচ্ছে আসে। রিফিউজিং ইনভাইটেশনস যদি দেয় এখানে, তারপরে এখানে কি হবে? ভার্বটা ইজ হবে, কারণ এখানে রিফিউজ করাটা এখানে মেইন, ইনভাইটেশনসটা এখানে মেইন না। হোপফুলি গট দ্য পয়েন্ট। তাহলে কি কি বলছে ওরা? জিরান্ড, তারপর হচ্ছে ক্লজ অথবা ইনফিনিটিভ, সব ক্ষেত্রেই এগুলো যখন কোনো সাবজেক্ট পজিশন থাকবে তখন এগুলোর ভার্বটা কি হবে? অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হবে। আচ্ছা, তাহলে এখানে ওরা দেখা যাচ্ছে সব জিরান্ড দিচ্ছে। ইনফিনিটিভ নিয়ে আমি একটু দিই, তাহলে ইনফিনিটিভ দিয়ে বুঝতে তোমার খুব সুবিধা হবে আশা করি। ইনফিনিটিভ যদি আমি একটা বলি, টু টেল এ লাই, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, ইজ এ গ্রেট সিন, মিথ্যা বলা মহাপাপ। তাহলে দেখো এখন ইনফিনিটিভ ফ্রেজ আসছে, এই পুরোটাই হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। ইজ কেন আসলো? ইনফিনিটিভের জন্য, ঠিক আছে? টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। তারপর টু পাস, টু পাস ইন অ্যাডমিশন টেস্ট, শর্ট করে লিখলাম, ইজ ভেরি টাফ, ইজ ভেরি টাফ। টু পাস ইন অ্যাডমিশন টেস্ট ইজ ভেরি টাফ, তাহলে ইজ সাবজেক্টকে টু পাস, টু পাসের জন্য এখানে ইজ দিছে। তাহলে ইনফিনিটিভের পরে তুমি যে ভার্বটা দিবা সেটা সিঙ্গুলার ভার্ব হবে, এটা কখনোই প্লুরাল ভার্ব হবে না। টু ড্রাইভ, টু ড্রাইভ এ বাইসাইকেল, CYCLE, is tougher, is tougher than to drive a car. এটা গাড়ি চালানো হচ্ছে, বাইসাইকেল চালানোটা নাকি অনেক কঠিন। আচ্ছা, তাহলে ইজ টাফার দেন, কম্পারিজন করলো, তুলনা কার মধ্যে হইলো? টু ড্রাইভ এ কার, টু ড্রাইভ এ বাইসাইকেল, টু ড্রাইভ এ কার, এটার সাথে এটা তুলনা, দুটো চালানোর তুলনা হয়েছে এটা। তাহলে ইনফিনিটিভ ফর্মের পরে এটা ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আশা করি পুরো ব্যাপারটা ধরতে পারছো। ওকে, হোপফুলি গট দ্য পয়েন্ট। তাহলে আমরা কি কি শিখলাম? তোমার জিরান্ডের ক্ষেত্রে তো ভার্বটা সিঙ্গুলার হয়, আর ইনফিনিটিভ বা ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ফ্রেজ, যাই হোক, ইনফিনিটিভ আর ইনফিনিটিভ ফ্রেজের মধ্যে পার্থক্যটা কি? ইনফিনিটিভ শুধু টু প্লাস ভার্ব, আর ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? টু প্লাস ভার্ব আর যদি এক্সট্রা কোনো শব্দ থাকে তাহলে পুরোটাকে ইনফিনিটিভ ফ্রেজ বলে, ইনফিনিটিভের শব্দগুচ্ছ বলে এটাকে। তাহলে এটা হলো ইনফিনিটিভ, হলো জিরান্ড হলো। এবার আসো ক্লজ নিয়ে একটু কথা বলি। ক্লজ কোনটা? ক্লজের মধ্যে অবশ্যই কি থাকবে? ক্লজের মধ্যে তোমার অবশ্যই তোমার ফাইনাইট ভার্ব থাকবে। আমি যদি বলি হোয়াট হি সেইড, হোয়াট হি সেইড দেখো ইজ ট্রু, সে যেটা বলছে সেটা সত্যি। তাহলে এই যে এখানে ইজ দিলাম, এটা সাবজেক্টটা কিন্তু এটুকু পুরোটা। তাহলে হি সেইড সাবজেক্টের সাথে এগ্রি করা একটা ভার্ব, তার মানে এটা একটা ফাইনাইট ভার্ব। একটা ফাইনাইট ভার্ব, কোন একটা সেন্টেন্সে যদি একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা কি বলবো? সেটা একটা ক্লজ বলবো। তাহলে এই ক্লজ যেহেতু সাবজেক্ট পজিশনে আসছে, এটা তাহলে কি ক্লজ? এটা তোমার একটা নাউন ক্লজ। তো নাউন ক্লজ যখন একটা সাবজেক্ট পজিশনে থাকে, ভার্বটা কি হয়? ভার্বটা সেটা সিঙ্গুলারে হয়, সে কথা এখানে বলছে। হোয়াট ইজ স্লটেড ক্যান নট বি ব্লটেড, হোয়াট ইজ স্লটেড ক্যান নট বি ব্লটেড, দেখো ওইটা দেখি একটু। হোয়াট ইজ স্লটেড, তারপর ক্যান নট বি ব্লটেড, অর্থ কি? ভাগ্যের লিখন না যায় খণ্ডন, এই তো। তাহলে ক্যানট বি ব্লটেড এটুকু হচ্ছে ভার্ব, তাহলে এটুকু হচ্ছে সাবজেক্ট, তার মানে হচ্ছে নাউন ক্লজ। তাহলে এখানে ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার ভার্ব হয়েছে। ক্যানট দিয়ে হয়তো তুমি সিঙ্গুলার বুঝতে পারছো না, কিন্তু এখানে যে ভার্বটা আমি ইউজ করবো এটা সিঙ্গুলার ভার্ব ইউজ করবো আমি এটা। তাহলে আশা করি পুরো কনটেক্সটটা ভালো করে ধরতে পারছো। কি হয়েছে? ইনফিনিটি বা ইনফিনিটিভ ফ্রেজের পরে যে ভার্বটা দিবা সেটা সিঙ্গুলার ভার্ব হবে। তারপরে জিরান্ড, তো জিরান্ডের পরে যেটাই হবে ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। একটা ক্লজ সাবজেক্ট হয় যদি, তাহলে তারপরে তুমি যে ভার্বটা দিবা সেটাও সিঙ্গুলার ভার্ব হবে। এই হচ্ছে পুরো কনটেক্সট। 3 in 1 একসাথে আলোচনা করে ফেললাম, এটা খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার রেটিং, এটা প্রায়ই আসে পরীক্ষায়, খেয়াল করবো। এটা রাইট ফর্ম অফ ভার্ব আকারেও আসতে পারে। জিরান্ডের এটা এই এক্সাম্পল দিয়েও জিজ্ঞেস করতে পারে আইএনজিটা এটা কি, এটা কি জিরান্ড না পার্টিসিপল, এভাবে কিন্তু প্রশ্ন আসে। ভালো করে লক্ষ্য রাখবা, নজর রাখবা এটার দিকে।
তাহলে প্রশ্নটা দেখি আমরা, স্টাডিং লটস অফ বুকস। হ্যাঁ, তাহলে বুকস কি মিক্স করে কাউকে, নাকি স্টাডিংটা, পড়াশোনা করাটা? তাহলে এখানে কি হবে, অবশ্যই এখানে মিক্স হবে। তাহলে স্টাডিং লটস অফ বুকস মেক্স এ ম্যান নলেজেবল অ্যান্ড ওয়াইজ। তাহলে কোনটা হবে এখানে, মিক্স, এটাই হবে, এমটা স্মল হবে। তাহলে এটা হবে স্টাডিং লটস অফ বুকস মেক্স এ পারসন নলেজেবল অ্যান্ড ওয়াইজ, জ্ঞানী বানায় এবং এবং জ্ঞানে পরিপূর্ণ। নলেজেবল তো মানে যার অনেক জ্ঞান আছে, আর ওয়াইজ মানে কি, ওয়াইজ মানে তো জ্ঞানী। তাহলে কি বলবো এটাকে, নলেজেবল এন্ড ওয়াইজ বানায়, অনেক বই পড়াটা একজন ব্যক্তিকে খুব নলেজেবল এন্ড ওয়াইজ বানায়। এটা অনেক আগে থেকেই পড়ছো, ছোটবেলা থেকে, নতুন তেমন কিছুই না। এগুলো কি কি বলছে একটু চলো দেখি না, একটু খুব কুইকলি গোথ্রু করি। টাইমের কথা বলেছে, ডিস্টেন্সের কথা বলেছে, ওয়েটের কথা বলেছে, লেন্থের কথা বলেছে, মানি, এদের এককের সমষ্টি দেখতে, এককের সমষ্টি দেখতে প্লুরাল হলেও যখন উক্ত সমষ্টিকে একটা ইউনিট হিসেবে ধরা হয়, কি বলছে এখানে এরা, এখানে বলছে একটা ইউনিট, আমি কি একটা ইউনিট হিসেবে ধরতে হবে এটাকে, একটা ইউনিট হিসেবে আমি যখন ধরবো তখন সেই ভার্বটা কি হবে, তখন সেই ভার্বটা হবে সিঙ্গুলার। এইটা হচ্ছে পুরো কনটেক্সট। একটা ইউনিট হিসেবে যখন চিন্তা করবো তখন সেই ভার্বটা হবে সিঙ্গুলার। বহুত পড়েছো লাইফ এটা, খুব কুইকলি গো থ্রু করে ফেলে। দেখো আমরা 2 আওয়ার্স এর পর এখানে সিমস দিছে, সিঙ্গেল ইউনিট চিন্তা করছে। 40 আওয়ার্স ইজ, 5 ইয়ার্স ইজ, 15 মিনিটস এটা আবার ইজ, 600 টাকা ইজ, 1000 টাকা ডাজ নট, সিঙ্গুলার ভার্ব। 50 পাউন্ডস ইজ, 50 পাউন্ডস বা ডলার্স ডাজ নট, 100 স্মাইলস ইজ, 500 মাইলস এটা ইজ। তাহলে মেইন কনটেক্সটটা কোনটা, কি বলছে এখানে দেখো, মেইন কনটেক্সটটা হচ্ছে এখানে এগুলো যদি সিঙ্গেল ইউনিট হিসেবে এক্সপ্রেস করে, একটা ইউনিট হিসেবে এক্সপ্রেস করে, তাহলে সেই ভার্বগুলো কি হবে, সেই ভার্বগুলো তোমার সিঙ্গুলার ভার্ব হবে এটাতে। এবার এখানে আবার দেখো কি বলছে এখানে, কিন্তু, কিন্তু কি বললো, কিন্তু সমষ্টি একত্রে না বুঝিয়ে যদি বুঝায়, একত্রে যদি না হয়, সমষ্টিকে একত্রে যদি না বুঝায় কি হবে, আলাদা করে বুঝালে, আলাদাভাবে বুঝালে তাহলে ভার্বটা কি হবে, ভার্বটা নাকি প্লুরাল হবে। এই হচ্ছে পুরো কনটেক্সট, প্লুরাল ভার্ব হবে, দ্যাটস ইট, ভার্বটা প্লুরাল হয়ে যাবে। চলো একটু দেখি আমরা সেন্টেন্স পড়ে দেখি, তাহলে বুঝবো আশা করি। 10 years have passed since I met you last। এখানে হ্যাভ কেন, তার মানে 10 বছর একসাথে না, এখানে ধরো পার্ট আছে, একসাথে তুমি 10 বছর কাউন্ট করো নাই, এখানে আলাদা আলাদা ভাবে বুঝাইছে। ধরো এখানে 5 বছর চিন্তা করছে, তারপর আবার 3 বছর, 5 3 8 আবার 2 বছর। 10 ইয়ার্স হ্যাজ যখন বলতো তখন একটা না 10 বছর চিন্তা করছে এখানে, বাট একসাথে না বুঝে যদি আলাদা আলাদা করে বুঝায় তাহলে সেটাকে বুঝতে হবে এখানে একসাথে বুঝায় নেই। তো তুমি যদি বলো 20 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, এটাও কারেক্ট, 20 মাইলস আর এ লং ডিস্টেন্স, এটাও কারেক্ট। এখন সেন্টেন্সের কনটেক্সট দেখে এটা বুঝতে হবে যে কখন কোনটা হয়েছে আসলে। তো 20 মাইলস ইজ এ লং ডিস্টেন্স কখন হবে, যখন সে 20 মাইল একসাথে চিন্তা করলো। এবার ধর একটা লোক প্রথমে 5 মাইল গেছে, একটা বিরতি নিছে, আবার 5 মাইল গেছে, আর একটা বিরতি নিল, আবার 10 মাইল গেছে, তারপরে একবারে গেল, তাহলে কি হবে তার ক্ষেত্রে এখানে 20 মাইলস আর এ লং ডিস্টেন্স। এই যখন আর হইলো তখন তোমার বুঝতে হবে সে 20 মাইল সেখানে একসাথে যায় না, এখানে অনেকগুলো ফ্র্যাগমেন্ট আছে, তো ফ্র্যাগমেন্ট ওয়াইজ এখানে চিন্তা করতে হবে, তারপরে এটা অ্যাপ্রোচ করবো। তো সেই কথাগুলো এখানে বলছে, সমষ্টিকে একত্রে না বুঝিয়ে আলাদা আলাদা ভাবে বললো। তো আলাদা আলাদা ভাবে যদি বলে তাহলে সেটা এরকমই হবে, আলাদা আলাদা ভাবে বললে। তাহলে দেখি আমরা 10,000 টাকা, এখানে কি বলছে, ওয়ার, আলাদা করে চিন্তা করছে। স্ক্যাটার্ড, ছড়ায় ছিটে আছে, অন দ্য ফ্লোর, ছড়ায় ছিটে আছে, তার তো একসাথে নেই, আলাদা আছে এখানে। 4 years have passed since that day, একসাথে চিন্তা করে নেই, আলাদা আলাদা চিন্তা করছে। 10 ইয়ার্স হওয়ার কথা এখানে, 10 ইয়ার্স হবে। তো 10 ইয়ার্স দেখো কি বলছে, 10 years have passed in the twinkling of an eye, চোখের পলকে 10 বছর সময় মানে 2 hours have elapsed since he fell asleep, ঘুমানোর সময় থেকে প্রায় 2 ঘন্টা সময় কেটে গেছে এটা। 10 years of marriage to him have made her life a misery, 10 বছরের বিয়ের যে সময়টা তার জীবনকে পুরো কি বলে দুঃখে পুরো পরিপূর্ণ করে দিছে এটা। 1.5 years have passed since I saw her, since last I saw her, তাহলে have passed এখানে তারা কি করলো, সমষ্টি একত্রে না বুঝিয়ে আলাদা আলাদা ভেবে বুঝাই দিবে। তবে তুমি যদি কখনো কোন লাইন পড়ে যদি বুঝতে পারো যে এটা বুঝে যাচ্ছে না, এটাকে সমষ্টি বুঝাইছে নাকি আলাদা বুঝে, যদি কখনো এরকম হয় তাহলে সরাসরি কোনটা ইউজ করবা, সরাসরি তুমি সিঙ্গুলারটা দিবা। সেন্টেন্স পড়ে যদি বুঝতে না পারো এখানে
একসাথে আছে নাকি আলাদা আছে, তাহলে অলওয়েজ কোনটা দিবা? অলওয়েজ তুমি অ্যান্সারটা সিঙ্গুলারটা দিয়ে দিবা। সিঙ্গুলার যেটা আছে সেটাই তুমি ইউজ করবা। সিঙ্গুলারটা ইউজ করবা, তাহলে বেটার। তাহলে সবকিছুতে তুমি খুব কুইকলি মানে পারফেক্টলি অ্যান্সার করতে পারবো। সবসময় এটা সিঙ্গুলারটাই চিন্তা করবো। আর সেন্টেন্স পরে যদি বুঝে যায় আলাদা আলাদা আছে, সেপারেট, তাহলে তো কোনো সমস্যা নেই। না বুঝতে পারলে সিঙ্গুলার ইউজ করবো। এগুলোর ক্ষেত্রে টাইম, ডিস্টেন্স, ওয়েট, লেন্থ, মানি, এগুলার এককে ইউনিট হিসেবে চিন্তা করলে। তাহলে এখানে কি বলছে? $20 a week does not far, কি হবে? does not go। $20 a week does not go far। is not হয় না, is not go না, does not go far, এটা এরকমই হচ্ছে। ওকে, তারপরে এটা আসো, এটা যদিও আগে আলোচনা করছিলাম হয়তোবা, তারপরে আমি একটু আগে বলি। ওরা কি বলছে এখানে? সাবজেক্টের সাথে প্রিপোজিশন দিয়ে শব্দ বা শব্দ সমস্যা যুক্ত থাকলে তারা কখনোই ভার্বের উপর কোনো প্রভাব ফেলে না। তাই সাধারণত প্রিপোজিশনের বা ফ্রেজের পূর্বের সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। অর্থাৎ প্রিপোজিশনের পূর্বের সাবজেক্টে প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। আচ্ছা, ওকে ফাইন। তাহলে কি বলছে এখানে বলো? প্রিপোজিশন, এই যে আমি বলছিলাম না অফ, ধরো অফ একটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন আগে কি থাকবে? প্রিপোজিশন আগে থাকবে তোমার হেডওয়ার্ড, পরে কি থাকবে? পরে থাকবে এক্সটেনশন। তো ওদের কথা কি? ওদের কথা হচ্ছে প্রিপোজিশন যখন থাকবে তখন হেডওয়ার্ড নিয়ে আসলে কি হবে? এই ভার্বটা হবে। তার মানে এখানে হেডওয়ার্ড যদি তোমার সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। আর এখানে ভার্ব যদি প্লুরাল হয় তাহলে এখানে ভার্বটা কি হবে? ভার্বটা এখানে প্লুরাল হবে। দ্যাটস ইট, নাথিং এলস। তো চলো একটু দেখি তো ওরা কি বলছে এখানে, আর এক্সাম্পল দেখি। দ্য কালার অফ হার আইজ, অফ আছে এখানে, কালার সিঙ্গুলারে আছে, তাহলে পরে ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার ভার্বই হবে। দ্য লিস্ট অফ আইটেমস, আইটেম যদিও প্লুরাল আছে কিন্তু লিস্ট এখানে সিঙ্গুলার আছে, তারপরে ভার্বটা কি হবে? পরের ভার্বটা সিঙ্গুলার হবে এটা। তার মানে এখানে আর হওয়ার কোনো চান্স নাই, ওয়ার হওয়ার চান্স নাই, তাহলে ইজ। দ্য কালার অফ আর আইজ, এটা কি হচ্ছে? ইজ ব্লু। আর কিছু এক্সাম্পল দিই, তাহলে পুরো ব্যাপারটা তুমি ধরতে পারবা। ধরো আমি বললাম দ্য পিপল অফ বাংলাদেশ, ইজ হবে নাকি আর হবে? ভেরি পুয়ার, এরকম কিছু একটা বললাম। খেয়াল করে দেখো তো, অফ আছে এখানে, পিপল এখানে প্লুরাল আছে, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা প্লুরাল হবে, সিঙ্গুলার হওয়ার কোনো চান্স নেই। সে কথা এখানে বলছে। প্রিপোজিশন তার আগে যেটা হবে সেটাকে হেডওয়ার্ড, এই হেডওয়ার্ড নিয়ে আসলে কি হবে? এই ভার্বটা হবে। তারপর একটা যদি বলি ওয়ান অফ মাই ফ্রেন্ডস, বলো এখানে কি হবে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তাহলে অফের আগে আছে ওয়ান, তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস কি হবে? ইজ প্রেজেন্ট, আর প্রেজেন্ট হবে না। সেই কথা এখানে বলতেছিল। তাহলে কি নিয়ে আসলো এখানে বলো? হেডওয়ার্ড। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংরেজিতে অলমোস্ট 95% সেন্টেন্সের মধ্যে কি হবে? তোমার এই হেডওয়ার্ড নিয়ে আসলে ভার্ব হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে হেডওয়ার্ড নিয়ে না হয় ভার্ব হলো, তাহলে কি এক্সটেনশন নিয়ে কি কখনোই ভার্ব হয় না? অবশ্যই হয়। এক্সটেনশন নিয়ে ভার্ব হবে, সেটা একটু পরে দেখাচ্ছি আমরা। তো ঠিক আছে, তোমার প্রিপোজিশনের আগে তোমার যে হেডওয়ার্ড, তো হেডওয়ার্ড নিয়ে আসলে ভার্ব হবে, সেটা আলোচনা করলাম। এখন প্রশ্ন হচ্ছে হেডওয়ার্ড নিয়ে হয় ভার্ব হলো, তাহলে কি এক্সটেনশন নিয়ে কি ভার্ব হয় না? হয়। কখন হয়? কোন কোন ক্ষেত্রে এক্সটেনশন নিয়ে ভার্ব হয়? এটা খুব ইম্পর্টেন্ট, বেশি পরীক্ষায় আসে। তো চলো আগে একটু সলভ করে নিই এগুলা, তারপরে না হয় আমরা হেডওয়ার্ডের কনটেক্সটটা দেবো। পুয়ার ভিজিবিলিটি ডিউ টু, ডিউ টু মানে কি? বিকজ অফ, তাহলে বিকজ অফ, তো বিকজ অফ পুরোটা কি? পুরোটা তুমি বলতে পারো তুমি প্রিপোজিশনাল ফ্রেজ। তো শুধু প্রিপোজিশন না, প্রিপোজিশনাল ফ্রেজও হইতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজও থাকতে পারে। তার মানে পুয়ার ভিজিবিলিটি, এটা হচ্ছে তোমার ভিজিবিলিটি সিঙ্গুলারে আছে, তাহলে কি হবে? কজেস। তাহলে পুয়ার ভিজিবিলিটি ডিউ টু ফগ এন্ড রেইন কজেস অ্যাক্সিডেন্ট। পুয়ার ভিজিবিলিটি মানে কি? দৃষ্টিসীমা খুব গরিব না, খুব ক্ষীণ দৃষ্টিসীমা। এটা কিসের কারণে? ডিউ টু ফগ, কুয়াশার কারণে, এবং বৃষ্টির কারণে খুব খুব কি বলে, মিক কি বলে, বা দুর্বল দৃষ্টিসীমা। দৃষ্টিসীমা তো দুর্বল হইতে পারে না। আচ্ছা, ওই দৃষ্টিসীমাটা কি করে? এটা ঘটায়, কি ঘটায়? তোমার অ্যাক্সিডেন্ট ঘটায়। তো বৃষ্টি এবং কুয়াশার কারণে যে ক্ষীণ দৃষ্টিসীমা, এটা অনেক অ্যাক্সিডেন্ট ঘটায়, বাংলা অর্থ এরকম ধরে। তোর এখানে বলছে ডিউ টু মানে হচ্ছে বিকজ অফ, এই যে কথাটা এখানে বলছে কুয়াশা এবং বৃষ্টির কারণে ঝাপসা দেখাও। আচ্ছা, পুয়ার ভিজিবিলিটি মানে ঝাপসা দেখা, ভালো বাংলা দিছে। তাহলে কুয়াশা এবং বৃষ্টির কারণে ঝাপসা দেখা দুর্ঘটনা ঘটায়। ঝাপসা দেখাটা, পুয়ার ভিজিবিলিটি এখানে যেমন ঝাপসা দেখাটা, সেটা বৃষ্টি কি বলে, অ্যাক্সিডেন্ট ঘটায়। কার কার কারণে? ফগ আর হচ্ছে রেনের কারণে। আচ্ছা, কুয়াশা এবং বৃষ্টির কারণে, ঠিক আছে, এটা এখানে অ্যানালাইসিস করে দিল। হ্যাঁ, দৃষ্টি গ্রাহ্যতা বলছে এখানে, পুয়ার ভিজিবিলিটি বা ঝাপসা দেখা, এটা বলছে। ওকে ফাইন। এই যে একটু আগে বললাম ওয়ান অফ, এনি অফ, ইচ অফ, আইদার অফ,
শুধু আইদার অফ না, নাইদার অফ থাকলে হবে। আইদার অফের পাশে এখানে লিখে রাখি নাইদার অফ, নিদার বা নাইদার অফ, এগুলো থাকলেও কি হবে, খুব ভালো করে তাকাও, এগুলো থাকলে কি হবে, অফ, নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে। আর এটা অন্য জায়গায় পরীক্ষায় মাঝে মাঝে দেয়, ঠিক আছে, ভার্ব না হয় জানলাম, ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু তখন এই ওয়ান, এনি, ইচ, আইদার এবং নাইদার সবগুলো কি হবে, সবগুলা কিন্তু প্রোনাউন হবে। পয়েন্ট টু বি নোটেড, এই সবগুলো কিন্তু প্রোনাউন হবে। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, বলছিলাম না ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ফ্রেন্ডের একজন, তার মানে ওয়ান দিয়ে কারে বুঝাইছে, ফ্রেন্ডকে বুঝাইছে। এনি অফ মাই ফ্রেন্ডস, এনি দিয়ে কারে বুঝাইছে, ফ্রেন্ডের কাউকে বুঝাইছে এরকম। তো আর ইচ অফ মাই ফ্রেন্ড, তাহলে ইচ দিয়ে কারে বুঝাইছে, ওই কোনো ফ্রেন্ডের কোনো একজনকে বুঝাইছে এগুলো। তাহলে অফের আগে যে কন্টেক্সট গুলা সবগুলো এখানে কি হচ্ছে, সবগুলা তোমার প্রোনাউন হিসেবে ইউজ হচ্ছে। তো প্রোনাউন হিসেবে যখন ইউজ হয়, তো প্রোনাউন গুলো আমি সিঙ্গুলার দেখতে পাচ্ছি, ওয়ান সিঙ্গুলার, এনি সিঙ্গুলার, ইচ সিঙ্গুলার, আইদার দুইটার মধ্যে যে কোনো একটা, নাইদার দুইটার মধ্যে কোনোটাই না, তাহলে ভার্বটা অলওয়েজ কি হবে, ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে। যেহেতু সাবজেক্ট পজিশনে কারা কারা বসে, নাউন আর প্রোনাউন, প্রোনাউন গুলো যেহেতু সিঙ্গুলার আছে তাহলে ভার্ব গুলো সিঙ্গুলার হবে। এই হচ্ছে পুরো লজিক। লজিক গুলো ভালো করে ধরে ফেলো, বুঝে ফেলো, তাহলে এগুলো ধরাটা অনেক ইজিয়ার হবে। ইচ অফ দ্য স্টুডেন্টস, হু থেকে বাদ দাও না, হু থেকে এই ফর্ম পদ একটু বাদ দিয়ে দাও, আগে বাদ দিয়ে দাও, তাহলে পুরো বাক্যটা চিন্তা করে দেখো তো কি হয়। ইচ অফ দ্য স্টুডেন্টস, তাহলে অফের আগে কি আছে, ইচ আছে, এটা প্রোনাউন, তাহলে এই প্রোনাউনের কনটেক্সটের সাথে কি হবে, সিঙ্গুলার হবে, হ্যাভ হবে না, আর হবে না, তাহলে ইজ অ্যাপিয়ারিং অথবা হ্যাজ অ্যাপিয়ার্ড। অ্যাপিয়ার্ডের পরে কি লাগবে, ইজ অ্যাপিয়ারিং দ্য টেস্ট, না টেস্ট হবে, এটা হবে এখানে, তাহলে ডি নাম্বারটা হচ্ছে না, তাহলে হ্যাজ অ্যাপিয়ার্ড এট দ্য টেস্ট। ওকে ফাইন, তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের প্রত্যেকেই হ্যাজ অ্যাপিয়ার্ড এট দ্য টেস্ট, টেস্টে অবতীর্ণ হয়েছিল, মানে পরীক্ষা দিয়েছিল আর কি, পরীক্ষা দিয়েছিল না দিয়েছে, হ্যাজ অ্যাপিয়ার্ড। আচ্ছা, এবার এক্সট্রা জিনিসটা কোনটা, হু ফিল্ড, তাহলে হু ফিল্ড আউট দ্য অ্যাডমিশন ফর্ম, তাহলে এই হুটা দিয়ে কাকে ইয়ে করলো, এখানে রিলেট করলো, হু দিয়ে এখানে কাকে রিলেট করলো, হুইর অ্যান্টিসিডেন্ট এখানে কে, চিন্তা করে বলো, হুইর অ্যান্টিসিডেন্ট এখানে কে, হুইর অ্যান্টিসিডেন্ট স্টুডেন্টস, হু ফিল্ড আউট, তো হু ফিল্ড আউট দ্য অ্যাডমিশন ফর্ম, যারা যেসব স্টুডেন্টরা অ্যাডমিশন ফর্ম ফিল আপ করেছিল তাদের প্রত্যেকেই পরীক্ষায় অ্যাপিয়ার করেছে। এই হচ্ছে পুরো কনটেক্সট, বাংলা অর্থ হচ্ছে এরকম। আশা করি পুরো ব্যাপারটা ধরতে পারছো, বুঝতে পারছো। ওয়ান অফ দ্য কমন, তাহলে ওয়ান অফ এর পরে জানি কি লাগবে এখানে, যেই আমি নাউন বা প্রোনাউনটা ইউজ করবো সেটা কি হবে, সেটা প্লুরালে হবে। তাহলে ফেনোমেনন পড়িয়েছিলাম তোমাদের আমি সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে, উএন, উএন এর ক্ষেত্রে হবে কি, উএন এর ক্ষেত্রে হবে সিঙ্গুলার, আর প্লুরাল করতে যাও যদি, তাহলে উএনটা চেঞ্জ হয়ে কি হবে, সিম্পলি তোমার এ হয়ে যাবে, মনে আছে, ফেনোমেনন, ফেনোমেনা, টেক্সন ছিল টেক্সা, মাইট্রোকন্ড্রিয়ন ছিল মাইট্রোকন্ড্রিয়া, রাইট, ক্রাইটেরিয়ন ছিল ক্রাইটেরিয়া, তাহলে উএন গুলা চেঞ্জ হয়ে কি হচ্ছে, এ হয়ে যাচ্ছে, সাচ লাইক দিস। তাহলে ওয়ান অফ দ্য কমন, কমনের পর আমার কি দেওয়া লাগবে, প্লুরাল দেওয়া লাগবে, নাউনটা প্লুরাল হইতে হবে, তাহলে ফেনোমেনন তো সিঙ্গুলারে আছে, হবে না, ফেনোমেনা প্লুরালে আছে, ফেনোম এটা কোত্থেকে আসলো আবার, ফেনোমেনা, তার মানে এটা দেখা যাচ্ছে প্লুরালে আছে, এটা প্লুরালে আছে। তো ওয়ান অফ কমন, ফেনোমেনন হবে না, ফেনোমেনা হবে, ঠিক আছে। পরের ভার্বটা কি হবে, ভার্ব তো ওয়ান, ওয়ান যেটা প্রোনাউন আছে, প্রোনাউনের সাথে ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। তাহলে এখানে ইজ দিয়েছে ভার্ব, আর এখানে কি দিয়েছে, এখানেও ইজ দিয়েছে, আচ্ছা দুইখানে ইজ দেওয়া দেখা যাচ্ছে। তাহলে ওয়ান অফ দ্য কমন ফেনোমেনন ইজ দ্যাট মোস্ট পিপল আর কমিটিং ক্রাইমস নাও, ওয়ান অফ দ্য কমন ফেনোমেনা ইজ দ্যাট মোস্ট পিপল আর কমিটেড, পেসিভে কেন দিস আননেসেসারিলি, তাহলে আর কমিটিং ক্রাইমস নাও, এখন এখন করতেছে, আননেসেসারি আর কমিটেড প্যাসিভ টেসিভ দেওয়ার কোনো দরকার নেই, রিডান্ডেন্ট, নো নিড, নো নেসেসারি, নেসেসারি কোনো দরকারই নেই এটাতে। তাহলে এখানে এটাই হচ্ছে ওয়ান অফ দ্য কমন ফেনোমেনা ইজ দ্যাট, মানে ইজ দ্যাট যে মোস্ট পিপল আর কমিটিং ক্রাইমস নাও, অধিকাংশ মানুষ এখন অপরাধ সংগঠিত করতেছে, এটা প্রচলিত যে কমন ফেনোমেনন আছে তার মধ্যে এটা একটা। এই হচ্ছে পুরো কনটেক্সট, বাংলা অর্থ ধরাচ্ছে এরকম। তো ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। ওকে, তাহলে এবার আসো সাবজেক্ট এগ্রিমেন্টের মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট, 5 স্টার রেটিং এর একটা কনটেক্সট। এখানে ওয়ান অফ এর যে ব্যাপারগুলো আছে সবগুলো এখানে দেওয়া আছে, দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, ওয়ান অফ দেওয়া আছে, ওকে বুঝলাম। ওয়ান অফ এর পরে জানি কি হবে, প্লুরাল নাউন হবে বা প্রনাউন হবে, এটা তো বুঝলাম। এবার হু অথবা যদি দ্যাট থাকে কখন কোনটা হবে সেটা না হয় পরে আলোচনা করতেছি। তাহলে ভার্বটা কি হবে, ভার্বটা হবে প্লুরাল ভার্ব হবে,
ভার্বটা হবে প্লুরাল ভার্ব। প্রশ্ন আসতে পারে কেন? কেন? কারণ হু তো একটা রিলেটিভ প্রোনাউন, তো রিলেটিভ প্রোনাউন অ্যান্টিসিডেন্ট কে ঠিক সামনে যে আছে তাকেই অ্যান্টিসিডেন্ট হবে। অ্যান্টিসিডেন্ট পড়ানো হয়েছিল প্রোনাউনের ক্লাসগুলোতে। আশা করি হুটা একটা রিলেটিভ প্রোনাউন কাকে রিলেট করবে? অ্যান্টিসিডেন্টকে। অ্যান্টিসিডেন্ট করে আছে ঠিক সামনে যে আছে, এখানে ওয়ান কিন্তু না, এখানে এমপ্লয়িজ কে যুক্ত করে কিন্তু এখানে ওয়ার্ডটা হয়ে গেছে। পরটা দেখি, আওয়ার অর্গানাইজেশন ইজ জাস্ট ওয়ান অফ মেনি চ্যারিটিজ। তাহলে এখানে আছে ওয়ান অফ আছে, আবার মেনি চ্যারিটিজ দ্যাট আছে। তাহলে চ্যারিটিজের সাথে কিন্তু এখানে আর হয়ে গেছে, ওয়ানের সাথে কিন্তু হয় নাই। ঠিক আছে, তাহলে পুরো ব্যাপারটা আশা করি ধরতে পারছো। তাহলে কি করলো, সাবজেক্ট হচ্ছে, ভার্ব হচ্ছে ওয়ান অফ ছিল, নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে, আবার হু প্লাস দ্যাট যদি হয় ভার্বটাও প্লুরাল হবে। কারণ অ্যান্টিসিডেন্ট, এগুলোর অ্যান্টিসিডেন্ট কিন্তু এটা অ্যান্টিসিডেন্ট, ANTECEDENT। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে পূর্বপদ। তাহলে হু আর বা অথবা দ্যাট তুমি যখন ইউজ করবে, রিলেটিভ প্রোনাউন যখন ইউজ করবে, অ্যান্টিসিডেন্টটা ঠিক তার আগে যে থাকবে, প্লুরাল নাউন বা প্রোনাউন আছে, প্লুরাল ভার্ব হবে, কন্টেক্সট শেষ, কিছু না। এটা হয়ে গেল। তারপরে দেখো আমরা কি বলছি এখানে, দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, দা ওয়ানলি ওয়ান। দা ওয়ানলি ওয়ান যখন বলবে তখন প্লুরাল নাউন প্রোনাউন হু দ্যাট থাকলে তখন কিন্তু এই ওয়ানলি ওয়ানের সাথে কিন্তু ভার্বটা হবে। আবার রিপিট করি, নর্মালি হু বা দ্যাট রিলেটিভ প্রোনাউন যখন থাকে, ইমিডিয়েট আগে যে থাকে ঠিক তার সামনে যে থাকে তার সাথে ম্যাচ করে ভার্ব হয়। কিন্তু যখন এই ওয়ানের আগে একটা শব্দ এক্সট্রা যুক্ত হবে, সেটা হচ্ছে ওয়ানলি। এই ওয়ানলিটা যুক্ত হইলেই তখন এই ওয়ানলির সাথে, ওয়ানলি ওয়ানের সাথে যুক্ত করে কিন্তু ভার্বটা হবে। তখন কিন্তু অ্যান্টিসিডেন্ট এটার কাজ করবে না, হু এবং দ্যাটের যে অ্যান্টিসিডেন্ট তখন এটার কাজ করবে না। খুব ভালো করে তাকিয়ে দেখো, নাবিলা ইজ দ্য ওয়ানলি ওয়ান অফ দোজ স্টুডেন্টস হবে, দোজ স্টুডেন্টস হু হ্যাজ। এইখানে ওয়ানলি ওয়ান থাকার কারণে ওয়ানলি ওয়ানের সাথে এখানে হ্যাজ হয়ে গেছে। সেম গোজ হিয়ার, হি ইজ দ্য ওয়ানলি ওয়ান। অ্যাপ্লিক্যান্টস এর সাথে এখানে কিন্তু আর হয় নাই, ওয়ানলি ওয়ানের জন্য এখানে ইজ হয়েছে। খালি ওয়ানলিটা উঠাই দিলেই তখন কিন্তু অ্যাপ্লিক্যান্টস এর সাথে আর হয়ে যেত, এখানে ওয়ানলিটা উঠাই দিলেই স্টুডেন্টস এর সাথে এখানে কিন্তু হ্যাভ হয়ে যেত। তারপর দিস ইজ দ্য ওয়ানলি ওয়ান, এখানে ওয়ানলি ওয়ান আছে, অফ হিজ পোয়েমস। তো ওয়ানলি ওয়ানের সাথে ম্যাচ করে এখানে কি হবে, ইজ হবে। যদি খালি ওয়ানলিটা এখানে বাদ দিয়ে দিত, ওয়ানলি বাদ দিলেই কিন্তু পোয়েমস এর সাথে এখানে আর হয়ে যেত। আশা করি পুরো ব্যাপারটা ধরতে পারছো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এই দুইটা। আবার একটু রিক্যাপ করি চলো। ওয়ান অফ যদি থাকে এরকম, ওয়ান অফ এর পরে রিলেটিভ প্রোনাউন থাকবে, অ্যান্টিসিডেন্ট কি হবে, ঠিক রিলেটিভ প্রোনাউন আগে যে থাকবে। তো ওয়ানের আগে যদি একটা ওয়ানলি যুক্ত হয়, তাহলে ওয়ানলি ওয়ান যখন হবে তখন সেটা অ্যান্টিসিডেন্টটা ইমিডিয়েট যেটা থাকে সেটা কাজ করে না, তখন ওয়ানলি ওয়ানের সাথে অলওয়েজ ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে ওয়ান অফ প্লুরাল, হু টু থাকলে ইমিডিয়েট আগেরটাই হবে, কিন্তু ওয়ানলি ওয়ান যুক্ত হলে তখন ওয়ানলি ওয়ানটা সাবজেক্টের অ্যান্টিসিডেন্ট হিসেবে কাজ করবে, ইমিডিয়েট আগে যে থাকবে সেটা কিন্তু হবে না। খুবই খুবই ইম্পর্টেন্ট, মনে থাকে যেন এগুলো, ওয়ানলি ওয়ান আর শুধু ওয়ান, এটা খেয়াল না করলে কিন্তু অনেক জায়গায় এটা ভুল হয়ে যাবে। এটা 5 স্টার রেটিং, এটা আবার শুনবা, আবার পড়বা কোথায় কি বললাম এখানে। এটা হি ইজ ওয়ান অফ দ্য বয়েজ, তো ওয়ানলি ওয়ান তো নাই এখানে, তার মানে দ্য বয়েজ আছে এখানে, দ্য বয়েজ। তাহলে এখানে আমি রিলেটিভ প্রোনাউন ইউজ করলাম, হু আছে এখানে, হু এখানে, হু এখানে, ওটা বলতে হু আছে, তাহলে দ্য বয়েজ প্লুরাল আছে, সিঙ্গুলার তো দেওয়া যাবে না এখানে, তাহলে একমাত্র ডি নাম্বারটাই হবে, হয়ে গেছে। কিন্তু বাক্য যদি একটু ঘুরিয়ে দিত, হি ইজ দ্য ওয়ানলি ওয়ান, দ্য ওয়ানলি ওয়ান দিলেই তখন ওয়ানের সাথে ম্যাচ করে কিন্তু ভার্বটা হয়ে যেত, হু হ্যাজ রিটেন দ্য লেটার, তখন এটা অ্যান্সার, এ নাম্বার আমি অ্যান্সার করতে পারতাম, হু হ্যাজ রিটেন দ্য লেটার। হোপফুলি গট দ্য পয়েন্ট। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা, শুধু ওয়ান অফ থাকলে কি হবে আর দা ওয়ানলি ওয়ান অফ থাকলে কি হবে, পয়েন্ট টু বি নোটেড। দেখো, শি ইজ ওয়ান অফ দ্য ডেলিগেটস, ওয়ান আছে এখানে, তাহলে অফ দ্য ডেলিগেটস এখানে প্লুরালে আছে, হু রিলেটিভ প্রোনাউন, তাহলে ডেলিগেটস এর সাথে এখানে কি ওয়াজ হবে, ওয়াজ হওয়ার কোনো চান্স নাই। তাহলে ডেলিগেটস প্লুরালে আছে, হবে না, হবে না, তাহলে অ্যান্সার কি হবে, হু ওয়্যার চোজেন। তাহলে শি ইজ ওয়ান অফ দ্য ডেলিগেটস হু ওয়্যার চোজেন টু অ্যাটেন্ড দ্য কনভেনশন, তাহলে অ্যান্সার গোজ ফর ডি নাম্বার, ডিতে হবে। কারণ এখানে হু এর রিলেটিভ প্রোনাউন, হিউতে একটা রিলেটিভ প্রোনাউন, অ্যান্টিসিডেন্টটাকে দ্য ডেলিগেটস, ডেলিগেটস এখানে প্লুরালে আছে, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু গো ফর এ প্লুরাল ভার্ব, এন্ড প্লুরাল ভার্ব সেটা কোথায় আছে, ওয়্যার নট ওয়াজ, দ্যাটস ইট। ওকে ফাইন। এবার ফ্র্যাকশন এন্ড পার্সেন্টেজ, ওরা এখন বহুত কঠিন করে লিখছে, অনেক কিছু ভাবে লিখছে, বিশাল করে লিখছে, আমি একটু সহজ করে বলি। প্রথমত ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, এটা কেমনে লেখে সেটা একটু বলি, তারপরে না হয় আমি এখানে ওরা যেটা বলছে সেখানে পড়তে গেলে খুব সুবিধা হবে আমার জন্য। ফ্র্যাকশন, এটা হচ্ছে ভগ্নাংশ, ফ্র্যাকশন বলে FRACTION, ফ্র্যাকশন, ফ্রিকশন না। ওকে, তো লেখে কেমনে, ওয়ান যখন হবে এটাকে কি বলবা, ওয়ান থার্ড, ওয়ান থার্ড। কিন্তু টু যখন হবে,
তখন আপু ভাইয়েরা 2/3 হবে না, কি হবে? কি হবে তখন? 2/3 হয়ে যাবে। হাইফেনটা ম্যান্ডেটরি না, দিলে দিতে পারো, না দিলে কোনো সমস্যা নাই। তাহলে ফ্র্যাকশন লেখার ব্যাপারটা কি, ওয়ানের পরে তুমি সবসময় সিঙ্গুলার দিবা, কিন্তু ওয়ান ছাড়া যা দিবা পরেরটা প্লুরাল হবেই হবে, মাস্ট, ইন এভরি টাইম, ইন এভরিওয়্যার। এখন প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। আমি যখন কোনো একটা বাক্যের মধ্যে আমি যখন ফ্র্যাকশন ইউজ করব, তাহলে তার ভার্বটা কেমন হবে? চলো দেখি, আমি চিন্তা করি যদি বলি 1/3 অফ দ্য স্টুডেন্টস, 1/3 অফ দ্য স্টুডেন্টস, তোমার কাছে নর্মালি কি মনে হয়? 1/3 ছাত্রছাত্রীরা, এটা অবশ্যই একজনের বেশি হবে। তাহলে 1/3 অফ দ্য স্টুডেন্টস এখানে কি হওয়ার কথা? 1/3 অফ দ্য স্টুডেন্টস এখানে আর হওয়ার কথা, আর প্রেজেন্ট এরকম কিছু একটা হবে। রেদার 2/3 অফ দ্য স্টুডেন্টস, তাও কি হবে? তাও তো আরই হবে। তার মানে একটা ছোট্ট একটা কন্টেক্সট মনে রাখো। ফ্র্যাকশন তুমি তো লিখতেছো, কেমনে কেমনে লেখার আগে বললাম, ফ্র্যাকশন ইংলিশ গ্রামারে নিজে কখনো সাবজেক্ট হয় না। ফ্র্যাকশন যার সাথে যুক্ত হবে সেটা হবে সাবজেক্ট। আই রিপিট, ফ্র্যাকশন নিজে সাবজেক্ট হয় না, এটা যার সাথে যুক্ত হবে সেটা হবে সাবজেক্ট। তো যার সাথে অফের পরে যেটা আছে, অফের পরে যদি সিঙ্গুলার থাকে সিঙ্গুলার ভার্ব হবে, অফের পরে যদি প্লুরাল থাকে তাহলে প্লুরাল ভার্ব হবে, দ্যাটস ইট, নাথিং এলস। খুব সহজ করে বলে দিলাম। এবার চলো এগুলো পড়তে যাই, কি বলছে। এক ভগ্নাংশ ব্যতীত সকল প্লুরাল হয়ে থাকে, অর্থাৎ লব 1 এর বেশি হলে হরের বলছে কি 1/3, বললাম না 1/3, 1/4, 2/3 না 2/3 হয়ে যাবে, 2/3, 3/4 হবে, 3/4, 9/10 হবে, 9 দশমাংশ, 1/3, a/3, এই যে এটা মনে রাখো, 1/3 কে অনেক সময় কেমনে লেখা হয়? a/3 দিয়েও লেখা হয়, এটা খেয়াল রাখবো। আর একটা কথা কি বললাম, আচ্ছা ফ্র্যাকশন যে কথা, পার্সেন্টেজ তো একই কথা, তাই না? 1/3 কে তুমি ফ্র্যাকশনে প্রকাশ করলা, এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা যাবে না? 33.33%। 3/4 কে কি লেখা যাবে? 75%। ফ্র্যাকশন এন্ড পার্সেন্টেজ তুমি ইকুইভ্যালেন্ট চিন্তা করতে পারো ম্যাথমেটিক্যাল টার্মে। সো ফ্র্যাকশনের ক্ষেত্রে যেটা ওয়ার্কআউট করবে, পার্সেন্টাইল বা পার্সেন্টেজের ক্ষেত্রে সেম জিনিস ওয়ার্কআউট করবে এখানে। সো ওরা এটাই বলছে। তাহলে ফ্র্যাকশন বা পার্সেন্টেজ অফ আনকাউন্টেবল নাউন, মানে এখানে যদি সিঙ্গুলার থাকে ভার্ব সিঙ্গুলার হবে। ফ্র্যাকশন বা পার্সেন্টেজের ক্ষেত্রে প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউন হলে ভার্বটা প্লুরাল হবে, কথা শেষ। তার মানে ফ্র্যাকশন ইটসেলফ নিজে কখনো সাবজেক্ট হয় না, ফ্র্যাকশন যার সাথে যুক্ত হবে সেটা হবে সাবজেক্ট। মনে আছে না আজকে আমরা কি পড়াইছিলাম? অফের কনটেক্সটে হ্যাডওয়ার্ড নিয়ে হয়তো কই অন্য সবগুলাতে, কিন্তু ফ্র্যাকশন এন্ড পার্সেন্টেজ কখনোই হ্যাডওয়ার্ড হচ্ছে না, এটা যার সাথে যুক্ত হবে সেটা হবে সাবজেক্ট। তার মানে ফ্র্যাকশন এন্ড পার্সেন্টেজ যে ভার্বটা আমি ইউজ করবো, সেই ভার্বের কার সাথে অ্যাড করতে হবে বা কার সাথে লিঙ্ক হবে? এক্সটেনশনের সাথে, হ্যাডওয়ার্ডের সাথে না। হ্যাডওয়ার্ডটাকে ফ্র্যাকশন পার্সেন্টেজ, এক্সটেনশন কোনটা? অফের পরে যেটা আছে। তো অফের পরে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল, দ্যাটস ইট, নাথিং এলস। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবো এটা। চলো এগুলো দেখি, এক্সাম্পল দেখি। 1/3 বা 2/3 বলছে অফ দ্য অ্যাপল, অ্যাপল তো একটা বলছে, তাহলে একটা অ্যাপেলের কত 1/3 খেয়ে ফেলা হয়েছে বা পচে গেছে আর কি, 2/3 পচে গেছে, তাহলে আপেল তো একটার জন্য ইজ হয়ে গেছে এটা। 1/3, 2/3 অফ দ্য অ্যাপেলস আর, অনেকগুলো অ্যাপেলের কথা বলেছে। হাফ অফ দ্য অ্যাপল, একটা অ্যাপেলের কথা বলছে, তাহলে অ্যাপেলের জন্য এখানে ইজ বলছে। হাফ অফ দ্য অ্যাপলস প্লুরাল বলছে, তাহলে এটা আর হয়ে গেছে এটা। a/3 মানে কি 1/3, a/3 মানে হচ্ছে 1/3, 1/3 অফ দ্য স্টুডেন্টস আর হয়েছে এখানে। 3/4 বলছে এখানে, ডাজন্ট ম্যাটার, ওয়ার্কার্স প্লুরাল আছে, এটা আর হবে। 20% অফ দ্য অ্যান্সার, অ্যান্সারটা সিঙ্গুলার আছে, তাহলে ভার্বটাই সিঙ্গুলার হবে। এই হচ্ছে পুরো কনটেক্সট। তাহলে ফ্র্যাকশন এন্ড পার্সেন্টেজ, আবার রিপিট করতেছি। নরমালি আমরা ফ্র্যাকশনটা লিখতে ভুল করি, 1 এর পরে সিঙ্গুলার হচ্ছে 1/3, 2/3 হচ্ছে 1 ছাড়া অন্য তুমি যে কোনো লেখো, 2/3, 3/4, 5/9 হচ্ছে, 3/7 হচ্ছে, এরকম, রাইট? তাহলে ফ্র্যাকশনটা লেখাটা ভালো করে খেয়াল করবা। এন্ড দেন ফ্র্যাকশন এন্ড পার্সেন্টেজ ইটসেলফ কখনো সাবজেক্ট হয় না, এটা যার সাথে যুক্ত হবে, যে এক্সটেনশন পার্টটা থাকবে, সেই এক্সটেনশন পার্ট নিয়ে কিন্তু ভার্ব হবে। খুবই খুবই ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টের জন্য এটা। রাইট ফর্ম অফ ভার্বসে যেরকম আসে, তোমার কোনটা নিচে কোন বাক্যটা ঠিক নাকি ভুল, সেন্টেন্স কারেকশনের মধ্যেও এটা কিন্তু আসে, খুবই ইম্পর্টেন্ট। তো দেখি, আমরা দেখি তো এখানে 2/3 অফ দ্য চিলড্রেন, কি বললাম? ফ্র্যাকশন সাবজেক্ট হবে না, তাহলে চিলড্রেন প্লুরাল আছে, তাহলে পুরো আমার প্লুরাল ভার্ব দেওয়া লাগবে। প্রেজেন্ট ইন দ্য ফাংশন, were present in the function, have না, have present না, were present in the function, হয়ে গেছে এটা। ওকে, এইটা খুব ইম্পর্টেন্ট। দেখো কি বলছে এখানে, 2/3 অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টস এর সাথে এখানে ইজ হয় নাই, 2/3 হবে না, 2/3 হবে, অফ দ্য স্টুডেন্টস, এটা ইজ হয় নাই। 2/3 অফ দ্য স্টুডেন্ট, এন আর করতে দিয়ে কিছু হয় নাই। 2/3 অফ দ্য স্টুডেন্ট, এটা ইজ প্রেজেন্ট, এটা মোটামুটি মনে হয় ঠিকঠাকই আছে। যদিও লিটারেলি বাক্যটা কেমন হয়, রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে হয়তো ডি নাম্বারটা ঠিকঠাকই আছে, কিন্তু লিটারালি বাক্যটা কি ঠিক আছে?
দ্য স্টুডেন্ট, একটা ছাত্রের 3/2 আজকে ক্লাসে উপস্থিত, তার মানে কি বাকি কতটুকু থাকলো? বাকি 1/3 উপস্থিত না, 1/3, 2/3 উপস্থিত, বাকি 1/3 বাসায়, এরকম কিছু। লিটারেলি মানে অর্থগত চিন্তা করলে এটা ফ্যাক্ট, এটা কোনো সেন্টেন্সই হয় না, কিন্তু গ্রামাটিক্যালি যদি অন্যগুলো চিন্তা করো তাহলে কিন্তু এটা ছাড়া আসলে উত্তর হয় না। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এটা কি বলছে? 2/3 অফ দ্য স্টুডেন্ট, একটা স্টুডেন্টের 3/2 আজকে ক্লাসে উপস্থিত। অদ্ভুত বাংলা হলো, কিন্তু গ্রামাটিক্যালি যদি অ্যাকুরেসির কথা মেনটেন করো তাহলে কিন্তু ওগুলো প্রত্যেকটা কোনো না কোনো ফর্মে ভুল আছে, একমাত্র ডি নাম্বারটা এখানে কারেক্ট আছে। এখন আমি যদি বলি, ধরো একটা বিল্ডিং, একটা বিল্ডিং এর 3/2 কি কিছু পুড়ে গেছে, 2/3 হবে, 2/3 অফ দ্য বিল্ডিং হ্যাজ বিন বার্নড হবে, হ্যাভ বিন বার্নড হবে না, কারণ বিল্ডিং কিন্তু একটা বিল্ডিং এর 3/2 পুড়ে গেছে, রাইট? এবার বিল্ডিংস বললাম, অনেকগুলা বিল্ডিং আছে, অনেকগুলা বিল্ডিং এর 3/2 পুড়ে গেছে, তাহলে 2/3 অফ দ্য বিল্ডিংস হবে, তাহলে বিল্ডিংস হওয়ার কারণে তাহলে পরের ভার্বটা কি হবে? প্লুরাল ভার্ব হবে। 2/3 অফ দ্য বিল্ডিং হ্যাভ বিন বার্নড হবে, হ্যাজ বিন বার্নড হচ্ছে না। লেটস এবার রিক্যাপ, কি বললাম? ফ্র্যাকশন এন্ড পার্সেন্টেজ ইটসেলফ কখনো সাবজেক্ট হবে না, এটা যার সাথে যুক্ত হবে, যে এক্সটেনশন পার্টটা থাকবে, এক্সটেনশন পার্টের সাথে মিলে কিন্তু ভার্বটা হবে। দ্যাটস ইট। আই হ্যাভ ফিনিশড, 2/3 হবে না, 2/3 হওয়ার কথা ছিল এখানে। আই হ্যাভ ফিনিশড 2/3 অফ দ্য ওয়ার্ক, এটা ঠিকঠাক মনে হচ্ছে। আই হ্যাভ ফিনিশড 2/3 অফ দ্য ওয়ার্কস। আচ্ছা, ওয়ার্ক এবং ওয়ার্কস এর মধ্যে পার্থক্যটা পরে বলতেছি। আই হ্যাভ ফিনিশড 2/3 হবে এখানে, তাহলে এটা আউট, আবার এটা আউট। এখন হচ্ছে ওয়ার্ক এবং ওয়ার্কস এর মধ্যে পার্থক্যটা কি? ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে হচ্ছে তোমার কাজ, আর যখন ওয়ার্কস হবে, WORKS ওয়ার্কস, এটা কি? এটা তোমার শিল্পকর্ম, শিল্পকর্ম অথবা সাহিত্যকর্ম, এরকম হবে, শিল্পকর্ম অথবা সাহিত্যকর্ম। এখন নিজেরই যে প্রশ্ন করে দেখো কোনটা আসলে অর্থপূর্ণ হয়। আই হ্যাভ ফিনিশড 2/3 অফ দ্য ওয়ার্ক, কাজের 2/3 কি করলাম? ফিনিশ করে ফেললাম, তাহলে বি নাম্বারটাই যাবো। সাহিত্যকর্ম, আমি তো আর কবি টবি না নর্মালি, যদিও গ্রামাটিক্যালি বাক্যটা হয়তো কারেক্ট হইতে পারে, কিন্তু এমনি যদি ভাবো তাহলে আসলে আমার শিল্পকর্ম বা সাহিত্যকর্মের 3/2 কি ফিনিশড হয়ে গেছে? নো, আমি তো শিল্পকর্ম লিখে আমি নর্মাল মানুষ পাত্র, তাহলে এখানে ওয়ার্ডটাই হচ্ছে, এখানে ওই সেন্সে এটা বাদ দেওয়া যাচ্ছে। ঠিক আছে, অদ্ভুত অদ্ভুত সব বাক্য দিছে। ব্যাপারগুলো এরকম হচ্ছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে তো কি হয়? ভার্ব হয়। তাহলে গরু আকাশে উড়ে, বাক্যটা ঠিক আছে, সাবজেক্ট ভার্ব আছে, ওই সেন্সে গুলো, এগুলো মানে মানে এগুলো ফ্যাকচুয়ালি বাক্যগুলো যে ঠিক আছে কিনা সেটা আসলে জাস্টিফাই করে নেই, এমনি খেলে দিয়ে দিছে রাইট ফর্ম অফ ভার্বস কনটেক্সটে। এটাও এটাও দেখো, এটাও ফ্যাকচুয়ালি আসলে চিন্তা করে না করে এটা বাক্যটা এখানে দিয়ে দিছে আর কি ওরা। আচ্ছা, এটা তো এইটাই বলছে, ফ্র্যাকশনের কথা বলছে, আর পার্সেন্টেজ সেম। এটা আমি বললাম পার্সেন্টেজের সংখ্যা বুঝলে, পরিমাণ বুঝলে সিঙ্গুলার ভার্ব হয়। 50% অফ দ্য হাউস, সিঙ্গুলার। অ্যাবাউট 50% অফ দ্য হাউজেস, প্লুরাল ভার্ব। আচ্ছা, আবার এখানে কি বলছে? কার্ডিনাল নাম্বার 1 2 3 এর পরে পার্সেন্টে বসে, নাম্বারের পরে পার্সেন্টেজ বসে না। আচ্ছা, তো জানোই 10% হবে, ঠিক আছে। আচ্ছা, নাম্বারের পর পার্সেন্টেজ বসে না। 10% অফ দ্য প্রিজনার্স, আর এখানে কি বলছে? এ হাই পার্সেন্টেজ অফ দ্য ফিমেল, পার্সেন্টেজ সিঙ্গুলার আছে। এখানে কি বলছে? আর পার্ট টাইম ওয়ার্কার্স, এটা। আচ্ছা, এ হাই পার্সেন্টেজ অফ দ্য ফিমেল স্টাফ, তাহলে বাক্যটাই ত্রুটিপূর্ণ আমি দেখতে পাচ্ছি এখানে। প্রথমত আর কেন হয়েছে, এটা পরের কন্টেক্সট কিন্তু স্টাফ হওয়ার কথা না, স্টাফস হওয়ার কথা, এই বাক্যটাই ভুল আছে এখানে। তাহলে এ হাই পার্সেন্টেজ অফ দ্য ফিমেল স্টাফস, স্টাফস হওয়ার কথা ছিল আর, তাহলে স্টাফের সাথে এখানে আর হবে। আবার বলতেছিলাম পার্সেন্টেজ ওয়ার্কআউট করতেছে না, পার্সেন্টেজ বা এই কথাগুলো যখন লেখা থাকবে তখন সেকেন্ড যে সাবজেক্ট তার সাথে মানে এক্সটেনশনের সাথে ম্যাচ করে ভার্ব হবে, তাহলে এখানে স্টাফস হইলে এখানে আর হইতো, স্টাফস তাই না, এটা ভুল আছে এটা মনে হচ্ছে। তাহলে ফ্র্যাকশন পার্সেন্টেজের কথা আগে আলোচনা করলাম, এটা হেডওয়ার্ড নিয়ে হবে না, এটা এক্সটেনশন পার্ট নিয়ে হবে। এটা ওনলি 4%, পার্সেন্টেজে বলছে পার্সেন্টেজ না, এখানে পার্সেন্টের কথা বলেছে, এখানে কি বলছে? পার্সেন্ট, এখানে পার্সেন্ট। আচ্ছা, এবার দেখি কি বলছে। ওনলি 4% অফ দ্য প্রিজনার্স, প্রিজনার্স এর সাথে আর হওয়ার কথা। ওনলি উইমেন, উইমেন আর দ্য 4% প্রিজনার্স, অ্যাডজেক্টিভটা ইউজ না করাটাই বেটার। ওনলি দ্য প্রিজনার্স আর 4% উইমেন। আচ্ছা, এটাও অ্যাডজেক্টিভ হিসেবে না ইউজ করার কথা। প্রিজনার্স একটা নাউন, নাউনের অ্যাডজেক্টিভ, এটা নাউন, নাউনের অ্যাডজেক্টিভ। তো এটা অ্যাডজেক্টিভ ভাবে ইউজ না করে এখানে এটা ইউজ করাটা বেশি পারফেক্ট। ওনলি 4% অফ দ্য প্রিজনার্স, ঠিক আছে। তাহলে 4% অফ দ্য প্রিজনার্স, এইভাবে তুমি এটা ইউজ করো, সংখ্যাটা এইভাবে ইউজ করো, তাহলে এটা কনটেক্সটটা ঠিক আছে। সরাসরি এমনি দিও না, পার্সেন্ট সরাসরি তুমি এইভাবে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করো না, করাটা স্ট্যান্ডার্ড ইংলিশ না। রেদার এটা অফের কনটেক্সট দিয়ে ইউজ করাটাই বেশি স্ট্যান্ডার্ড। সো এই সেন্স এখানে বি নাম্বারটাই হবে, অন্যগুলো এখানে ওয়ার্কআউট করতেছে না। তারপর চলে আসো নো নিয়ে একটু কথা বলি, এটা ইম্পর্টেন্ট। নো নিয়ে অনেক
কন্ট্রোভার্সি অনেক কিছুই আছে, বিতর্ক আছে নো দিয়ে আসলে কি হয়। তো প্রথম কথা হচ্ছে নো একটা নেগেটিভ কোয়ান্টিফায়ার। নো নর্মালি একটা অ্যাডজেক্টিভ হয়, যদিও ক্ষেত্র বিশেষে নো একটা অ্যাডভার্ব হইতে পারে, নো নর্মাল একটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে অ্যাডজেক্টিভ হওয়ার পরে কি নোর পরে আমার কি দেওয়া লাগবে? নোর পরে আমার নাউন অথবা প্রনাউন হবে। এখন প্রশ্ন হচ্ছে নোর পরে আমি যে নাউন বা প্রনাউন দিব তাহলে সেটা কি হবে? এটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? এটা হচ্ছে বড় কনটেক্সট। তো প্রথম কথা হচ্ছে নো এর পরে তুমি সিঙ্গুলার প্লুরাল দুটো ইউজ করতে পারো। নো এর পরে তুমি সিঙ্গুলার দিতে পারো এবং প্লুরালও দিতে পারো। এখন প্রশ্ন হচ্ছে পরে ভার্বটা কেমনে হবে? সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, আর প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে, কথা শেষ। আর কিছুই নেই। নো এর ক্ষেত্রে যে কথা, নানের কথাও সেম। ওকে, তাহলে নো গোলস, গোলস প্লুরাল আছে, এটা ওয়ার দিছে এটা। নো অবজেকশনস, অবজেকশনস এখানে ওয়াজ, অবজেকশনস যদি দিত প্লুরাল দিলে আমি এখানে ওয়াজ দিতে পারতাম। নো এনিমেলস ওয়ার, নো পেইন্টস ওয়ার, দেয়ার আর বা ওয়ার, নো শপস, শপস প্লুরাল আছে যে ইন্ট্রোডাক্টরি হেয়ার বা দেয়ার হলে পরের সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বগুলো হবে। ইন পলিটিক্স দেয়ার আর নো ফ্রেন্ডশিপস, শিপস বলেছে এখানে, এখানে আর দিছে এটা। দেয়ার আর নো উইনার্স, উইনার্স এর জন্য এখানে আর দিছে। নো স্টুডেন্ট, স্টুডেন্টের জন্য এখানে ইজ দিছে। দেয়ার ইজ নো ট্রেন, ট্রেনটা সিঙ্গুলার এই কারণে ইজ দিছে এখানে। দেয়ার ওয়ার নো সুইটেবল ক্যান্ডিডেটস, ক্যান্ডিডেটস প্লুরাল আছে এখানে, এখানে ওয়ার দিছে। দেয়ার ইজ নো হসপিটাল, নো হসপিটাল সিঙ্গুলার এই কারণে তার আগে ইজ দিছে। তাহলে আবার একটু রিক্যাপ করি। নো, নো শব্দটা একটা নেগেটিভ কোয়ান্টিফায়ার, আই মিন এটা অ্যাডজেক্টিভ। তারপরে যেই তুমি নাউন বসাবা, নাউনটা সিঙ্গুলার বা প্রনাউন যেটা বসাবা এটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু সেন্টেন্সটা হবে। তাহলে নো স্টুডেন্টস আর প্রেজেন্ট, নো স্টুডেন্ট ইজ প্রেজেন্ট। নো ওয়ান ইজ প্রেজেন্ট, ওয়ান কিন্তু এখানে সিঙ্গুলারে আছে। নো ওয়ান ইজ প্রেজেন্ট, নো ওয়ান আর দেওয়া যাবে না, এটা হোপফুলি গট দ্য পয়েন্ট। তাহলে নো এর কনটেক্সটটা আলোচনা করে দিলাম। নোটা খুব ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবো। তারপর ইন দোজ ডেজ দেয়ার, টু বি ভার্ব ইউজ করবো আমি। স্টিমশিপস প্লুরাল আছে, তাহলে প্লুরাল থাকার কারণে এখানে ভার্বটা কি হবে? ভার্বটাও প্লুরাল হবে। ইন্ট্রোডাক্টরি হেয়ার অথবা দেয়ার আছে এখানে, তাহলে এখানে ভার্বটা কি হবে? ভার্বটা প্লুরাল হবে, তাহলে এখানে ওয়াজ হওয়ার কোনো চান্স নাই। আচ্ছা, ইন দোজ ডেজ ওই দিনগুলোতে, তার মানে অতীতের দিনগুলোর কথা বলছে, তাহলে এখানে ওয়্যার হবে, এখানে আর হওয়ার কোনো চান্স নাই। পাস্ট টেন্স হিসেবে ইউজ না করলে বরং এটাই বেটার। ইন দোজ ডেজ ওই দিনগুলোতে দেয়ার ওয়্যার নো স্টিমশিপস। স্টিমশিপস মানে কি? যেসব শিপগুলা তোমার স্টিম বাষ্প দিয়ে চলতো, ওই দিনগুলোতে কোনো বাষ্প চালিত কোনো শিপস ছিল না। এখানে দেয়ার ওয়্যার হবে। আশা করি ব্যাপারগুলো ধরতে পারছো, বুঝতে পারছি, গট দ্য পয়েন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট দেখি আমরা এ লট অফ আর লটস অফ। এটা দুই ক্ষেত্রে ইউজ করতে পারো। এ লট অফ অথবা লটস অফ এরপরে আনকাউন্টেবল থাকলে সিঙ্গুলার, এ লট অফ অথবা লটস অফ এর পরে প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল। সহজ। তার মানে এ লট অফ লটস অফ আমি মানে কাউন্টেবল আনকাউন্টেবল দুটো নাউনের আগে বসাতে পারি। অন্যভাবে যদি বলি এ লট অফ সিঙ্গুলার নাউনের আগে বসাতে পারি, এ লট অফ প্লুরাল নাউনের আগে বসাতে পারি, লটস অফ সিঙ্গুলার নাউনের আগে বসাতে পারি, লটস অফ প্লুরাল নাউনের আগে বসাতে পারি। তাহলে ভার্বগুলো কেমন হবে? ওই যে নাউনগুলো নিয়ে আসলে ভার্ব হবে, নাউনগুলো যে ফরম্যাটে থাকবে সেই লট ফরম্যাটেই ভার্ব হবে। চলো একটু দেখি। দেয়ার আর লটস অফ ফান থিংস, থিংস যেহেতু প্লুরাল এখানে আর হয়ে গেছে। লটস অফ সারপ্রাইজেস প্লুরালে আছে, আর হয়ে গেছে এটা। এভরি ইয়ার এ লট অফ পলিউশন, এ লট অফ পলিউশন সিঙ্গুলার আছে, ইজ হয়েছে এটা। আর লট অফ ট্রিজ বলেছে, ট্রিজের জন্য এখানে আর হয়েছে এটা। তারপরে লটস অফ প্লেসেস বলেছে, প্লেসেস এর জন্য এখানে আর হয়েছে এটা। লট অফ এক্সপেকটেশনস প্লুরালে আছে, এই কারণে এখানে আর হয়েছে। লট অফ এমটি প্রপার্টিস প্লুরালে আছে, এই কারণে এখানে আর হয়েছে। লট অফ ব্যাড পিপল, পিপলটা প্লুরাল, প্লুরাল কমন নাউন, এইখানে আর হয়ে গেছে। এই হচ্ছে পুরো কনটেক্সট। আবার রিপিট করতেছি, লট অফ আর হচ্ছে লটস অফ, কাউন্টেবল আনকাউন্টেবল দুটার আগে বসাতে পারো, সিঙ্গুলার প্লুরাল দুটার আগে বসাতে পারো। তাহলে এই লট অফ বা লটস অফ কোনো সেন্টেন্স থাকলে এই ভার্বগুলো কিভাবে ডিসাইড হবে? এই লট অফ এবং লটস অফ এর পরে যে নাউন বা প্রনাউন গুলো ইউজ করবা সেই অনুযায়ী আসলে ভার্বগুলো হবে। লট অফ লটস অফ এর পরে নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হইলে প্লুরাল হবে। দ্যাটস ইট। A lot of news, uncountable noun, নিউজ একটা সিঙ্গুলার, a lot of news, নিউজের পরে তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার ভার্ব দেওয়া লাগবে, আর হবে না, ওয়্যার হবে না, বি ইভেন ইউজ করা যাবে না, এখানে বিং এভাবে ইউজ করা যাবে না। তাহলে বাকি থাকলে একমাত্র কোনটা? সি নাম্বার। লট অফ নিউজ ইন দোজ পেপারস ইজ হবে আনরিলায়েবল, এগুলোকে রিলাই করা যায় না, নির্ভর করা যায় না, নির্ভরযোগ্য না। লট অফ পিপল কথা বলছে, পিপল হচ্ছে এখানে প্লুরাল, তার মানে এই ভার্বটা কি হবে? এটাও প্লুরাল ভার্ব হবে, কারণ ইন্ট্রোডাক্টরি হেয়ার বা দেয়ারের পরে যে ভার্বটা হয় এই ভার্ব তারপরে সাবজেক্ট অনুযায়ী হয়। তাহলে এখানে দ্য পিপল আছে, এটা ইজ দেওয়া যাবে না, হ্যাজ দেওয়া যাবে না, হ্যাভ অথবা আর হবে। কোনটা হবে? দেয়ার আর এ লট অফ পিপল হেয়ার ওয়েটিং ফর দ্য লিডার, আর হবে হ্যাভ না। দেয়ার আর লট অফ পিপল
হিয়ার ওয়েটিং ফর দ্য লিডার। অনেক লোক আছে যারা লিডারের জন্য এখানে অপেক্ষা করতেছে, বাংলা অর্থ দাঁড়াচ্ছে। ইট এবং হু কে না অর্থে আসলে বাক্যের সাবজেক্ট সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। ওকে, তো ইট বা হু যেটা কি কি দিছে বাংলা দিছে ওরা অনুমানিত করি, আমরা এক্সাম্পল গুলো দেখি। দেখো তো এখানে ইট ইজ উই হু আর টু ব্লেম, এইখানে হু একটা রিলেটিভ প্রোনাউন, অ্যান্টিসিডেন্ট জানি কে উই, তাহলে উই সাথে ম্যাচ করে এখানে আর হয়ে গেছে। আর ইটের পরে ভার্বটা কি হয়, সবসময় সিঙ্গুলার হয়। ইট ইজ, ইট আর বা ইট ওয়ার কখনোই দিই না আমরা। হু ডাজ নট লাভ ফ্লাওয়ার, কে ফুল পছন্দ করে না, মানে এভরিবডি লাভস ফ্লাওয়ার। হু ডাজ নট উইশ টু বি হ্যাপি, কে সুখী হইতে চায় না, হু ডাজ নট। তবে হু দ্বারা প্লুরাল নির্দেশ করা হলে প্লুরাল ভার্ব নেই, তো হু দ্বারা এখানে সিঙ্গুলার বুঝাইছে, এখানে সিঙ্গুলার ভার্ব নিয়েছে, প্লুরাল বুঝতে পারে। উই নিড পিপল হু আর গুড, আর কেন দিছে, পিপলের সাথে ম্যাচ করে এখানে আর হয়ে গেছে। তবে আনরিয়াল পাস্টের ক্ষেত্রে ইটের পরে ওয়্যার বসতে পারে, আনরিয়াল পাস্ট। ঠিক আছে, আবার বলতেছি, ইটের পরে নর্মালি কি বসে, ইজ বসে। তবে আনরিয়াল পাস্ট, অবাস্তব যখন কোনো কিছু বসে, এটা খেয়াল রাখবো, অবাস্তব কোনো কিছু বসলে তখন কি হবে, ইটের পরে কি বসতে পারে, ওয়্যার বসতে পারে। আনরিয়াল পাস্টের ক্ষেত্রে আই উইশ ইট ওয়্যার ট্রু, ইস এটা যদি সত্যি হইতো, তার মানে এটা আসলে সত্যি না, এটা মিথ্যা, এটা মিথ্যা, সত্যি হওয়ার কোনো চান্স নেই। তাহলে অবাস্তব কোনো কিছু তুমি যখন এক্সটেন্ড করবা, তুমি যখন পড়তে যাবা বা বলতে যাবা, তখন কি হবে, ইটের পরে কি হবে, ইটের পরে তুমি ওয়্যার ইউজ করতে পারবে। এই হচ্ছে পুরো কনটেক্সট। মুভিং নেক্সট, who does not know that 2 and 2 make 4 না, 2 and 2 makes 4? who does not, who do not know this এবার না, 2 and 2 makes 4. who does not know that 2 and 2 makes 4, এটাই হওয়ার উচিত। who does not know that 2 and 2 have make কেমনে হবে, কে জানে না, who does not know, কে জানে না যে 2 এ 2 এ 4 হয়, তাহলে 2 and 2 makes 4, 2 এ 2 এ 4 হয়, ম্যাথমেটিক্যাল টার্মস এরকম হচ্ছে। ওকে, তাহলে হু ডাজ নট নো, কে জানে না যে 2 এ 2 এ 4 হয়, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার গোস ফর সি নাম্বার। এটা ইম্পর্টেন্ট কিন্তু, এটা হু ডাজ নট নো, হু ডু নট নো না, হু ডাজ নট, কে জানে না, তার মানে প্রত্যেকেই জানে। মানে উত্তর কি আসে, এভরিবডি, তাহলে এভরিবডি নোজ না, তাহলে এভরিবডি নোজ দ্যাট 2 and 2 makes 4, ওই কনটেক্সট। আচ্ছা, তারপর চলে আসো আমাদের রিলেটিভ প্রোনাউন যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তবে এর পরবর্তী ভার্বটা রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, আগেই বলা হয়েছে, প্রোনাউনের মধ্যে পড়ানো হয়েছিল এটা। তো রিলেটিভ প্রোনাউনের ঠিক পূর্ববর্তী, ঠিক পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট কি, পূর্বপদ। পূর্বপদ নাউন অথবা প্রোনাউনকে অ্যান্টিসিডেন্ট বলে। অ্যান্টিসিডেন্ট এটা মানে কি, এটা মানে তোমার পূর্বপদ। হু আছে এখানে, তাহলে অ্যান্টিসিডেন্টটাকে হি এর সাথে ম্যাচ করে এখানে ইজ বসে গেছে। তারপর ইট ইজ ইউ, ইউর সাথে ম্যাচ করে এখানে আর হয়ে গেছে, তাহলে এটা অ্যান্টিসিডেন্টটাকে ইউ, নট ইট, ইট কিন্তু না। তবে ভিন্ন ভিন্ন পার্সন, দুটি প্রকাশ্য অ্যান্টিসিডেন্ট থাকলে রিলেটিভ প্রোনাউন ভার্ব এবং পার্সন নিকটতম অ্যান্টিসিডেন্ট অনুসারে হয়। নিকটতম অ্যান্টিসিডেন্ট বলছে এখানে, এটা ভিন্ন পার্সন এর দুটি প্রকাশ্য অ্যান্টিসিডেন্ট থাকলে। আচ্ছা, তাহলে ইউ আর দ্য পার্সন হু হেল্পস মি, ওকে। তারপর আই এম দ্য ম্যান হু হ্যাজ ডান ইট, ওই কথা সেম। এখানে দেখো ইউ আর হচ্ছে দ্য পার্সন সমান সমান, ইউ ইকুয়ালস টু এটা, এখানে আই এম দ্য ম্যান, তাহলে আই এবং দ্য ম্যান এটা, তার মানে অ্যান্টিসিডেন্ট কোনটা, এটাও প্রোনাউন, এটাও প্রোনাউন দেখতে পাচ্ছি, এটাও প্রোনাউন না, এটা নাউন দেখা যাচ্ছে, এটা প্রোনাউন, এটা মানে কার সাথে যুক্ত করবো অ্যান্টিসিডেন্ট, তাহলে কোনটা, ঠিক আগে যে থাকে পার্সন, তো পার্সনের সাথে এখানে হেল্পস হয়ে যাবে, তাহলে আবার এখানে ম্যানের সাথে এখানে হ্যাজ হয়ে যাবে, আয়ের সাথে কিন্তু এখানে হবে না, তাহলে অ্যান্টিসিডেন্ট কই থাকতেছে, ঠিক আগে, ইমিডিয়েট আগে, ওইটাই দিবা। এখানে নিকটতম অ্যান্টিসিডেন্ট সেটাই বলছে, নিকটতম তার মানে ঠিক আগে থাকবে, তো থাকলে তো ঠিক আগেই থাকতেছে, অনেক আগে তো না, অনেক আগে তাহলে এটা দূরবর্তী, এটা দূরবর্তী, এটা হচ্ছে কাছে, এটা হচ্ছে দূরবর্তী, এটা হচ্ছে কাছে, তাহলে এখানে এটাই হবে, অ্যান্টিসিডেন্টটা হবে। ঠিক আছে, তাহলে হু আর হুম, হু এর কথাটা আসলে বুঝতে পারছো, এটা অ্যান্টিসিডেন্টটা কই হবে, কেমনে হবে, তাহলে ইউ আর দ্য ম্যান হু, তাহলে অ্যান্টিসিডেন্টকে দ্য ম্যান, দ্য ম্যানের সাথে এখানে ম্যাচ করে আমি ভার্বটা দিয়ে দিব, এটা কি হ্যাভ হবে না, ওয়্যার হবে না, ইউ আর দ্য ম্যান হু হ্যাজ, হু হ্যাজ অলওয়েজ ট্রাভেল মি, তাহলে সি নাম্বারটাই হচ্ছে হু ইজ ট্রাভেল না, হু হ্যাজ অলওয়েজ ট্রাভেল মি। প্রেজেন্ট পারফেক্টের দাও, প্রেজেন্ট পারফেক্ট, হু হ্যাজ অলওয়েজ ট্রাভেল মি সবসময় আমাকে কি বিপদে ফেলে, ইউ আর দ্য ম্যান তুমি হচ্ছে ওই লোক, হু অলওয়েজ হ্যাজ ট্রাভেল মি আমাকে সবসময় বিপদে ফেলো, তাহলে সি নাম্বারটা হচ্ছে এখানে এটা। ইট ইজ ইউ, বুঝতেই পারছো, তাহলে ইউর সাথে ম্যাচ করে এখানে কি হবে, একটা ভার্ব হয়ে যাবে, ওয়াজ দেওয়া যাবে না, ইজ দেওয়া যাবে না, ইউ, ইট ইজ ইউ হু আর টু ব্লেম, ওয়ার না না দাও, ওয়ার দিলেও হয়তো হইতো, এখানে যেহেতু আর আছে বেস্ট, তাহলে সিঙ্গল, তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের দিকে যাব, ইউ আর দ্য, ইউ, ইট ইজ ইউ হু আর টু ব্লেম,
এই বাক্যটা কিন্তু প্যাসিভে আছে, এটাকে অ্যাক্টিভ করলে কি হবে? ইউ ইউ আর টু ব্লেম, তুমি দায়ী, তোমাকে দায়ী করা যাবে আর কি, এরকম কিছু। ইউ আর টু ব্লেম, এটা ছিল তোমার সিম্পল সেন্টেন্স। আর এই যে যেটা বানাইছে এটা কিন্তু একটা কমপ্লেক্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স এটা। ওকে, মুভিং নেক্সট। ইট ইজ আই হু, অ্যান্টিসিডেন্ট আই সাথে ম্যাচ করে হবে, ইজ হওয়ার চান্স নাই, এম হবে এটা। ইট ইজ আই হু এম টু ব্লেম, অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, এবার আমরা এতক্ষণ আমরা হু নিয়ে একটু কথা বললাম, তাই না? পার্সনকে রেফার করতেছে। এখন অনেক সময় দেখা যায় দ্যাট থাকে, আবার হুইচ থাকে। এই প্রনাউন গুলা রিলেটিভ প্রনাউন হিসেবে আমরা কখন কোনটা বসাবো, কোনখানে আমি দ্যাট বসাবো আর কোনখানে আমি হুইচ বসাবো, এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ছোট্ট কিন্তু অনেক পাওয়ারফুল। এটা অনেকেরই সমস্যা হয়। ওরা কি বলছে এখানে দেখো, দ্যাট দ্যাট ইন্ট্রোডিউসেস রেস্ট্রিকটিভ ক্লজেস। এখন হোয়াট ইজ দিস, এটা কি জিনিস? রেস্ট্রিকটিভ ক্লজ কি আবার, আর এখানে হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ কি জিনিস। আচ্ছা চলো একটু দেখি আমরা। উই লিভ ইন এ হাউস দ্যাট হ্যাজ এ পিঙ্ক রুফ, আমরা ওই বাড়িতে বাস করি যেটার কি আছে, একটা পিঙ্ক রুফ আছে। তাহলে এখানে সব সংজ্ঞা বলে দিছে। রেস্ট্রিকটিভ ক্লজ ইজ ইসেনশিয়াল, তাহলে রেস্ট্রিকটিভ ক্লজ আরেকটা নাম কি, এটা হচ্ছে ইসেনশিয়াল, মানে অত্যাবশ্যকীয়। এটা লাগবেই লাগবে সেন্টেন্সের কনটেক্সটে ধরার জন্য। এটা রেস্ট্রিকটিভ ক্লজ ইজ ইসেনশিয়াল টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের মধ্যে ইসেনশিয়াল হেয়ার আইডেন্টিফাইজ দ্য হাউস। তাহলে উই লিভ ইন আ হাউস, অনেকগুলো দেখো, একটা বাড়ি একটা বাড়ি একটা বাড়ি একটা বাড়ি, চারটা বাড়ি আছে। তো এখানে কি বলছে, উই লিভ ইন আ হাউস, আমরা ওই বাড়িতে বাস করি, দ্যাট হ্যাজ এ পিঙ্ক রুফ। তাহলে কোনটা চারটার মধ্যে, তাহলে কোনটা এখানে তুমি ডিনোট করতেছো? তুমি কিন্তু ডিনোট করতেছো এটাকে। তাহলে ইসেনশিয়াল ক্লজ কোনটা বা রেস্ট্রিকটিভ ক্লজ কোনটা, এটা অবশ্যই লাগবে। কোনো কিছু আইডেন্টিফাই করতে গেলে এটা সেন্টেন্সের অবিচ্ছেদ্য অংশ, লাগবেই লাগবে সেন্টেন্সের মধ্যে। ওই সেন্সে তুমি রেস্ট্রিকটিভ ক্লজের মধ্যে তুমি কি ইউজ করবা? দ্যাট ইউজ করবা। এখন নন রেস্ট্রিকটিভ কোনটা, তাহলে এটা বুঝতেই পারছো, এটা হচ্ছে নন ইসেনশিয়াল। এটা ইসেনশিয়াল না, এটা এত অত্যাবশ্যকীয় না। উই এট অল দ্য কাপ কেকস, পুরো কাপ কেকটা আমরা খেয়ে ফেলছি, হুইচ আই বেকড, যেটা আমি বেক করেছিলাম। তাহলে এটা এই হুইচ আই বেকড এটা বাদ দিলেও তো হয় পুরোটা, কারণ কাপ কেকস তো পুরোটাই কেউ বুঝাচ্ছে এখানে, তাই না? তুমি এখানে আইডেন্টিফাই করার কোনো দরকার নেই। তাহলে এখানে ওরা কি বলছে, এখানে দেখো, নন রেস্ট্রিকটিভ ক্লজেস আর লাইক এন অ্যাডেড টপিং, ইট ক্যান বি রিমুভড উইদাউট লুজিং দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। এটা রিমুভ করা যেতে পারে। উই এট অল দ্য কাপ কেকস, পুরা কাপ কেকটা আমরা খেয়ে ফেলছি, হুইচ আই বেকড। তার মানে এটা এসেনশিয়াল না, এটা অত্যাবশ্যকীয় না, সেন্টেন্সের কোর মিনিংটা ধরে রাখার জন্য এটা অত্যাবশ্যকীয় না, বাট এখানে কিন্তু অত্যাবশ্যকীয়। এই চারটার মধ্যে তুমি কাকে ইয়ে করতেছো, ডিনোট করতেছো বা রেফার করতেছো, এটা ক্ল্যারিফাই কিন্তু এখানে লাগবে, কিন্তু এখানে কোনো ক্ল্যারিফাই দরকার নেই, হুইচ বাদ দিলে তুমি এটাই করতে পারো। ইভেন দেখো, দ্য কাপ কেকস হুইচ আই বেকড হ্যাড ব্লু লাইনার্স, দেখো এটুকু বাদ দিলেও কোনো সমস্যা না। দ্য কাপ কেকস হ্যাড ব্লু লাইনার্স, এটা ব্লু লাইনার আছে দেখা যাচ্ছে এটাতে। নন রেস্ট্রিকটিভ ক্লজ আর ইউজুয়ালি ফ্রেমড বাই কমা, এই এখানে ব্যাপারটা ইম্পর্টেন্ট। তো এত যদি সহজ, আর একটু যদি সহজ করে দিই আমি, দ্যাট এবং হুইচ কোনখানে ইউজ করব, এগুলো যদি মনে রাখতে পারো খুব ভালো, মনে না রাখতে পারলে আরো ভালো। কেন? আর একটু সহজ করি। দ্যাট হুইচ আমি কোনখানে দিব, হুইচ কোথায় দেখবা, যখন কি থাকবে, একটা কমা থাকবে। আর দ্যাটটা কই দিবা, কোনো কমা নাই, নো কমা, শেষ। যদি কখনো কোনো সমস্যা হয় যে দ্যাট হুইচ দুইটাই দিছে, কোনখানে কি দিব, যদি দেখি শূন্যস্থানের আগে একটা কমা দিছে, তাহলে সেখানে আমি হুইচটা বসাবো। আর যদি দেখি কোনো কমা নাই, তাহলে কনফার্ম তুমি এখানে দ্যাট ইউজ করবো, শেষ। হুইচ এবং দ্যাট খুব সহজে শেষ করে দিলাম। ইসেনশিয়াল ক্লজ, ইসেনশিয়াল, নন ইসেনশিয়াল, রেস্ট্রিকটিভ, নন রেস্ট্রিকটিভ ক্লজ, এটা খুব ভালো করে জানা থাকে, এটা খুব ধরাটা খুবই সহজ হবে। আদারওয়াইজ কমা দিয়ে তুমি এটা সেপারেট করতে পারো, হুইচের আগে অবশ্যই কমা দেওয়া লাগবে, আর ডেটার আগে তুমি দিবা না, এই হচ্ছে কনটেক্সট। ডেটা এবং হুইচের পার্থক্যটা আলোচনা করে ফেললাম। তারপর এটাও একটা ইম্পর্টেন্ট, এটা প্রায় দেখা যাচ্ছে আসে কি, এটা দিয়ে আসলে কি বুঝাচ্ছে, আর ওইটা দিয়ে আসলে কি বা বুঝাচ্ছে। তো এটা দিয়ে কি বুঝাচ্ছে, এটা হু ইজ হইতে পারে বা হু হ্যাজ হইতে পারে, ডিপেন্ড অন দ্য সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আমি তো চিন্তা করবো। আর হুজটা কি, পজিটিভ ফর্ম অফ হু, এটা হচ্ছে হু এর পজিটিভ ফর্ম। এন্ড পজিটিভ ফর্ম তুমি যখন ইউজ করবা তখন এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটা হচ্ছে পজিটিভ ফর্ম, কিন্তু কি কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। দেখো হুজ বুক, এই বুক শব্দটা নাও, নাউনের আগে দেখো এটা অ্যাডজেক্টিভ। শি ইজ মাই ফ্রেন্ড হুজ রাইটিং, যার রাইটিং, রাইটিং শব্দটা এখানে নাও, নাউনের আগে এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই রাইটিং এর মালিকটাকে হুজ, তার মানে পজিটিভ অ্যাডজেক্টিভ। হু এর পজিটিভ অ্যাডজেক্টিভ কিন্তু হচ্ছে হুজ। আবার রিপিট করি, হু একটা সাবজেক্ট ফর্ম, তাই না? সাবজেক্ট ফর্মের পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে হুজ। দ্যাটস ইট, মনে থাকে যেন এটা। এক্সাম্পল দেখো, হু ইজ ফ্রি নেক্সট উইকেন্ড, এটা কি দিয়ে বুঝেছে, এটা ইজ দিয়ে বুঝেছে। কে নেক্সট উইকে ফ্রি? আই ডোন্ট নো হু ইজ কামিং, হু হ্যাজ কামিং না, হু ইজ কামিং, এটা ইজ বুঝাচ্ছে এটা।
তাহলে হু ইজ, এই যে কন্ট্রাকশন ফর্মটা, এটা ইজ হ্যাজ দুইটাই বোঝাতে পারে, রাইট? আর হুজ, WHO হুজ, এটা হচ্ছে হু এর কি হবে, হু এর এটা পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। ওই হুজ এর পরে তোমার অবশ্যই একটা নাউন দেওয়া লাগবে, নাউন ছাড়া কিন্তু ওই হুজ ইউজ করতে পারবা না, পয়েন্ট টু বি নোটেড। সেন্টেন্স কারেকশনে অ্যান্ড শূন্যস্থানের মধ্যে এগুলো কিন্তু খুব ভালোই আসে, বেশ কনফিউশন সৃষ্টি করে কিন্তু এটা, যে কোনখানে আমি দেবো কোনখানে দেবো, যদিও কাছাকাছি অ্যাকসেন্টের দিক দিয়ে উচ্চারণ করতে করতে খুবই কাছাকাছি। দুটো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখো এটা। এটা 5 স্টার রেটিং, এটা সময় নিয়ে আবার দেখবা দ্যাট আর হুইচ কোথায় কোথায় বসাবো, এন্ড এটাও খুব ইম্পর্টেন্ট, 5 স্টার রেটিং। তারপর চলে আসো এখানে দেখি মোর দেন কি বলছে। মোর দেন সিঙ্গুলার নাউন সাধারণত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, কিন্তু মোর দেন 2, 3 থেকে প্লুরাল ভার্ব গ্রহণ করে, ওইটা মনে রাখবো। মোর দেন 1 হলে সিঙ্গুলার, আর মোর দেন 2, 3 গুলো হলে প্লুরাল, কথা শেষ। মোর দেন ওয়ান পার্সন হচ্ছে, তাহলে এখানে কি হবে, ইজ হবে। মোর দেন 1 ম্যান, এটা এখানে ওয়াজ হবে। তারপর মোর দেন টু বলছে এখানে, এটা ওয়ার হবে। আবার মোর দেন 1,000, 100, এগুলো আবার কি হবে, এগুলো নাকি প্লুরাল ভার্ব হয় আবার, ঠিক আছে? মোর দেন 1,000, মোর দেন 1,000, তখন আবার প্লুরাল ভার্ব হয়। আমি যদি বলি মোর দেন 2,000 হবে না তো, থাউজেন্ডস হবে। মোর দেন 2,000 টাকা কি হবে, হ্যাভ বিন স্পেন্ট, খরচ করা হয়ে গেছে এটা। তাহলে মোর দেন 1,000, তাহলে মোর দেন এখানে একের অধিক হলে 1 প্লাস আর কি, 1+1,000, তাহলে মোর দেন 2,000, 3,000। তাহলে আচ্ছা, টাকা যেহেতু বলছি, টাকা তো একটা কি এখানে না, অন্যান্য অ্যাডজেক্টিভ, তাহলে থাউজেন্ড একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করে তার তো প্লুরাল করতে পারবে না, THOUSAND, 1000 হবে। টাকা হ্যাভ বিন স্পেন্ট মোর দেন 2,000 টাকা। তাহলে 1 প্লাস যদি হয় 1,000, 100, এগুলো হলে এগুলো পরে আবার প্লুরাল ভার্ব হবে। যে প্লুরাল ভার্ব এখানে দিয়ে দিলাম একটা এক্সাম্পল দিয়ে। মোর দেন 2 জেনারেল পিপলের সাথে ম্যাচ করে এখানে কি হবে বলো, কি হবে? স্কিল্ড না, ওয়ার হইতে পারতো, ওয়াজ না, হ্যাভ কিল না, হ্যাভ বিন কিল, প্যাসিভে হবে, নিজে নিজে তো হত্যা হয় নাই, তাহলে ওয়ার কিল্ড। তাহলে মোর দেন 2 জেনারেল পিপল ওয়ার কিল্ড ইন দ্য ফাইটিং, প্যাসিভে আছে, একমাত্র বি নাম্বারটা প্যাসিভে আছে, আর এটাতে ডি নাম্বারে অ্যাক্টিভে আছে। হ্যাভ বিন কিল, বিল হইলে আমি এটা ইয়ে করতে পারতাম, ডি নাম্বার অ্যান্সার করতে পারতাম, এখানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার এখানে বি নাম্বারটা হবে। আশা করি বুঝছো এটা। এটা তো আগেই বলা হয়েছিল, হেয়ার অথবা দেয়ার, এগুলোকে বলা হয় ইন্ট্রোডাক্টরি হেয়ার বা দেয়ার। ইন্ট্রোডাক্টরি, মানে কি, সূচনা এগুলো থাকে। তো সূচনা যদি এগুলো থাকে, এগুলো কখনোই তোমার কি হয় না, এগুলো কখনোই তোমার ভার্ব, এই বাক্যের ভার্ব নির্ধারিত বা বাক্যের ভার্ব ডিরেক্ট করতে কখনোই ইউজ হয় না। ইউজ কে হয়, পরের যে কন্টেক্সট তার সাথে ম্যাচ করে আসলে হয়। সাবজেক্ট এখানে সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। কুইক গো থ্রু করে ফেলাই চলো। এখানে ইজ দিছে কেন, লিস্টের সাথে ম্যাচ করা হবে। ভাস্ট অ্যারে সিঙ্গুলারে আছে, ইজ হয়েছে। কিজ প্লুরালে আছে, আর হয়েছে এটা। সামওয়ান সিঙ্গুলারে আছে, ইজ হয়ে গেছে। টু পিপল প্লুরালে আছে, আর হয়ে গেছে। এই হচ্ছে পুরো কনটেক্সট। তাহলে ইন্ট্রোডাক্টরি হেয়ার অথবা দেয়ার হলে এরকম কনটেক্সট, আগেই বলছি, আগেই জানো। তারপর কি বলছে, এনি কার্স, তাহলে এখানে একটা ভার্ব হওয়ার কথা ছিল, যেহেতু প্রশ্নবোধক, তাহলে ভার্বটা আগে চলে আসবে। তাহলে কার যেহেতু প্লুরালে আছে, তাহলে ইজ হওয়ার কোনো চান্স নাই, এম হবে না, ইজ নট হবে না, আর তাহলে আর দেয়ার এনি কার্স অন দ্য স্ট্রিট, অ্যান্সার বি নাম্বার হবে। রাস্তায় কি এরকম কোনো গাড়ি আছে? হেয়ার বুকের কথা বলেছে, ব্যাগের কথা বলেছে, দুইটা, তাহলে এখানে ভার্বটা কি হবে, নোটবুকের কথা বলেছে, রিপোর্ট কথা বলেছে, তার মানে সিঙ্গুলার হওয়ার কোনো চান্স নাই, একমাত্র প্লুরাল আছে কত নাম্বার, এ নাম্বারটার মধ্যে। তাহলে হেয়ার আর দ্য বুক এন্ড ব্যাগ দ্যাট আই লস্ট লাস্ট উইক। তারপরে হেয়ার আর দ্য নোটবুক এন্ড রিপোর্ট দ্যাট আই, দেখো দ্যাট দিছে কিন্তু, বা যদি কমা দিয়ে যদি দিত শূন্যস্থান, তখন কিন্তু আবার হুইচ ইউজ করতে হইতো, মনে আছে না? দ্যাটের আগে কি হয় না, কোনো কমা দেওয়া যাবে না, কিন্তু হুইচের আগে কমা দেওয়া যাবে, যে মনে আছেন হুইচ আর দ্যাটের কথা পড়াইলাম, এই যে দ্যাট আর হুইচ। তাহলে হুইচের মধ্যে কি হবে, হুইচের আগে তুমি কি করতে পারবা, এভাবে কমা ইউজ করতে পারবা। যেখানে এই যে দেখো হুইচের আগে তারা এখানে কমা দিছে, রাইট, এই যে হুইচের আগে এখানে কমা দিছে, আর এখানে দেখো ডেটার আগে কোনো কিছু দেয়নি, কোনো কমা টমা দেয়নি। ওকে, তারপরে ফিউ, মেনি, সাম প্লুরাল ভার্ব। ফিউ, মেনি, সাম প্লুরাল নাউন থাকলে আবার প্লুরাল ভার্ব, আবার মেনি, সাম, সেভারাল, অফ থাকলে আবার ডিটারমাইনার, থাকলে প্লুরাল নাউন। আচ্ছা, অনেক কিছু কথা বলছে। প্রথমত এইগুলা যখন সাবজেক্ট পজিশনে থাকবে,
প্লুরাল ভার্ব যেহেতু, তার মানে ভার্বের আগে পজিশন তাহলে সাবজেক্ট, এগুলো সাবজেক্ট হলে তাহলে এগুলো কোন পার্টস অফ স্পিচ হবে? সবগুলো প্রোনাউন হবে। এগুলা তুমি রাইট ফর্ম অফ ভার্বস রুলস মুখস্থ করাচ্ছে, পার্টস অফ স্পিচ দিয়ে যদি একটু ভালো করে শিখো তাহলে এগুলো ধরাটা কিন্তু অনেক ইজিয়ার হবে। আবার বলি পার্টস অফ স্পিচ দিয়ে ধরলে। এখন ফিউ, মেনি, সাম প্রোনাউন যদি হয় তাহলে বুঝতেই পারছো এগুলো দেখেই মনে হচ্ছে এগুলো প্লুরাল। তাহলে এগুলোর পরে কি হবে? প্লুরাল ভার্ব হবে মেনি আর, তারপর মেনি অ্যাসপায়ার, মেনি হ্যাভ, সাম আর, সাম সে। আচ্ছা, ওকে, এই হচ্ছে পুরো কনটেক্সট। তারপরে দেখো এখানে, এখানে আবার ফিউ, মেনি, প্লুরাল, সাম এগুলো দিছে, প্লুরাল নাউন দিছে। তার মানে নাউনের আগে যেহেতু এগুলা বসছে, তাহলে এইখানে এগুলা কি হবে? এই ফিউ গুলো এগুলো অ্যাডজেক্টিভ হবে, আর প্রথমটার মধ্যে এগুলা কি হবে? প্রোনাউন হবে। আর পরে অফ যেহেতু আছে, তাহলে অফের আগে এইগুলা কি হবে? এটাও আবার আরেকটা প্রোনাউন হবে। কারণ মেনি অফ, দেখো তো, সেভারাল অফ মাই ফ্রেন্ডস, তাহলে এই সেভারাল মানে কারা? মাই ফ্রেন্ডস এরই তো, মাই ফ্রেন্ডস এর পরিবর্তে তুমি এটা বসাইছো, তাহলে নাউনের পরিবর্তে তুমি যেটা বসাবা সেটা হবে, সেটা প্রোনাউন হবে। যে অফের কনটেক্সট গুলো এটা বললাম। সেভারাল অফ মাই ফ্রেন্ডস, তার মানে কি হবে? এটা কার সাথে ম্যাচ করে হবে? এটার সাথে ম্যাচ করে এখানে আর হয়ে যাবে এটাতে। সাম সে, আশা করি পুরো ব্যাপারটা ধরতে পারছো। পার্সেস স্পিচটা ভালো করে খেয়াল করবা, এটা খেয়াল করলে এটা এটা মানে অ্যান্সার করাটা অনেক সহজ হয়ে যাবে। যদিও সব ক্ষেত্রে এখানে ভার্বটা কি হবে? ভার্বটা প্লুরালই হচ্ছে, ভার্ব প্লুরাল হচ্ছে, কিন্তু কনটেক্সটটা, সেন্টেন্সের কনটেক্সটে যে কোনটা কি হবে, এটা কি তোমার প্রোনাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে? অনেক সময় কিন্তু পার্সেস স্পিচ ডিটেকশনটাও পরীক্ষায় আসে রাদার দেন তোমার রাইট ফর্ম অফ ভার্বস। মুভিং নেক্সট, সেভারাল অফ মাই ফ্রেন্ডস, আর হয়ে যাচ্ছে সাম অফ হিজ জোকস, কি হচ্ছে এটা? ওয়ার হয়ে যাচ্ছে এটা। সেভারাল অফ দ্য প্যাসেঞ্জার্স ওয়ার, দ্য অফিসিয়ালস হ্যাভ, মেনি অফ দ্য এক্সিবিটস ওয়ার, এই তো। এন্ড সাম ওয়ার, এবং সামের সাথে কি জানি হবে? ওয়ার হবে। এই পুরো কনটেক্সট। হপফুলি গট দ্য পয়েন্ট, পুরো ব্যাপারটা কি হয়েছে এখানে। আশা করি ব্যাপার ধরতে পারছো এখানে। বাট যদি এখানে সিঙ্গুলার হইতো, ধরো সাম পোর্শন, পোর্শন শব্দটা না দিয়ে বললাম সাম অফ দ্য রোড, সাম অফ দ্য রোড, তখন কি হবে? হ্যাজ বিন ফ্লাডেড নাকি হ্যাভ বিন ফ্লাডেড? অবশ্যই হ্যাজ বিন ফ্লাডেড হবে, FLOODED। রাস্তাটার কিছু অংশ ডুবে গেছে, তাহলে সাম এখানে কিন্তু দেখো ভালো করে বুঝো, এখানে কিন্তু সাম এখানে মেইন কনটেক্সট না, কনটেক্সট এখানে কি রোড, রোডটার কিছু অংশ, তাহলে মেইন জায়গা এখানে রোড, এক্সটেনশন এখানে মেইন ফ্যাক্টর, এক্সটেনশন এখানে মেইন ফ্যাক্টর, এখানে কিন্তু হেড ওয়ার্ড কিন্তু মেইন ফ্যাক্টর না। অফের আগে যে হেড ওয়ার্ড সেটা কিন্তু মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টর হচ্ছে এক্সটেনশন। তার মানে এক্সটেনশন কাজ করতেছে কোথায়? এখানে এক্সটেনশন কাজ করতেছে কোথায়? সেটা হচ্ছে তোমার কোথায় এক্সটেনশন কাজ করে? কোথায়? ফ্র্যাকশনে। এক্সটেনশন কাজ করে কোথায়? পার্সেন্টেজে। এক্সটেনশন কাজ করে আবার এখানেও, খেয়াল রাখবে এটা। অলের ক্ষেত্রে সেম, অলের ক্ষেত্রেও সেম, তার প্রোনাউন গুলোর ক্ষেত্রে দেখা যায় সেম করে কাজ করতেছে। এবার আমি যদি বলি অল অফ মাই ফ্রেন্ডস, অল অফ মাই ফ্রেন্ডস কি হবে? অবশ্যই আর হবে। এবার আমি যদি বলি অল অফ ইট, এটা কি হবে? হ্যাজ বিন ব্রোকেন, কারণ ইটের জন্য কিন্তু এটা হয়েছে, তার মানে এগুলো নিজেরা কখনো সাবজেক্ট হয় না, এক্সটেনশন যে পার্টটা তার সাথে ম্যাচ করে ভার্ব হচ্ছে। নান, নানের ক্ষেত্রেও সেম, নানের ক্ষেত্রে সিঙ্গুলার হইলে, আচ্ছা নান শুধু একা একা হইলে তারপরে সিঙ্গুলার বা প্লোরাল ভার্ব দেই আমরা এটা। আচ্ছা, আবার নান অফ এর পরে তুমি যদি দাও, এখানে প্লুরাল হইলে সিঙ্গুলার বা প্লুরাল ভার্ব, বাক্যে নানকে নির্দেশকারী প্লুরাল নাউন বা প্রোনাউন থাকলে নানের পরে প্লুরাল ভার্ব বসে। আচ্ছা চলো ব্যাপারটা ভালো করে, এনে খুব জটিল হইতেছে, বাট এখানে দেখলে পুরো ব্যাপারটা বুঝতে পারবা। নান আর সো ডিপ অ্যাজ দোজ হু উইল নট হিয়ার, যারা শুনতে চায় না তাদের মতো বধির আর নেই। নান আর সো ডিপ অ্যাজ দোজ, দোজ এর কন্টেক্সট যেহেতু বলছে, তার মানে এই নানটা আসলে প্লুরালকে চিন্তা করছে, এই কারণে ভার্বটা এখানে আর হয়ে গেছে। all the tickets have, there are none left, no there are none left মানে কি? no tickets left, কোন টিকেটস নেই, আগের বাক্যের কনটেক্সট থেকে এটা রয়েছে। there are all the tickets have been sold, there are none left, এই আর কেন হইছে? নান, নান দিয়ে কারে বুঝেছে? নান তো একটা প্রোনাউন, প্রোনাউনটা তাহলে নাউনটাকে, নাউনটা হচ্ছে টিকেটস, টিকেটস প্লুরাল আছে, no tickets left. we took a few photographs but none of them, them এর সাথে কনটেক্সট করে এখানে কি হয়ে গেছে? were very good. ওকে, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, নানের সাথে ম্যাচ করে এখানে আবার কি হয়ে গেছে? ডিজার্ভস হয়ে গেছে, ডিজার্ভস দ্য ফেয়ার। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, ওরকম কনটেক্সট। অল দ্য বুকস হ্যাভ বিন সোল্ড, সব বই বিক্রি করা হয়েছে, তাহলে এখানে বুকস কে সাথে এরকম কিছু একটা হবে। তাহলে
লেফট, বুকস তো প্লুরালে আছে, ইজ হবে না, তাহলে নান আর, তাহলে দেয়ার আর নান লেফট, আর নান, আর কেন হইলো, বুকস প্লুরালে আছে, তো নানের সাথে আমি কি করবো, আর দিব, অন্যগুলো এখানে হবে না, নট এনি না, তাহলে অ্যান্সার এ নাম্বারটা হবে, দেয়ার আর নান। নান অফ দ্য স্টুডেন্টস কি হবে, এটা বেশ বিতর্ক আছে, নান অফ এর পর আমি আসলে কি দিব, সিঙ্গুলার দিব না প্লুরাল দিব, তবে বিতর্কটা অ্যাভয়েড করো কেমনে, অফ এর পরে যেটা আছে স্টুডেন্টস থাকলে ভার্ব প্লুরাল দিয়ে দিব, তাহলে নান অফ দ্য স্টুডেন্টস কি হবে, হ্যাভ, হ্যাভ এ কার, অ্যান্সারে এই বি নাম্বারটা হবে। আর যদি এরকম বলতো নান অফ দ্য মানি, নান অফ দ্য মানি কি হবে, হ্যাজ বিন স্পেন্ট, হ্যাজ বিন স্পেন্ট ইয়েট, কোনো টাকাই খরচ করা হয়নি, তাহলে নান অফ এর পর এখানে কি আছে, মানিটা সিঙ্গুলার আছে, ভার্বটা সিঙ্গুলার দিবা, এটা নিয়ে বেশ বিতর্ক আছে, সিঙ্গুলার দিব না প্লুরাল দিব, তাহলে সহজ করে বলি, নান অফ এর পরে যদি দেখো নাউনটা প্লুরাল, ভার্ব প্লুরাল দিবা, নান অফ এর পরে নাউনটা সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার দিবা, কথা শেষ। অনেক অনেক বইতে সিঙ্গুলার প্লুরাল দিয়ে বেশ মেসড আপ করে ফেলছে, বিতর্ক অ্যাভয়েড করো, সহজ করে ভাবো, আশা করি তুমি ধরতে পারবা, ইউ ক্যান গেট দ্য পয়েন্ট হোয়াট আই এম সেইং নাও। ওকে, তো এখানে বলছে নিচের কোন, হুইচ অফ দিস ইজ কারেক্ট, কোনটা কারেক্ট, এখানে ফ্রেন্ডস হ্যাজ বাদ দিব, নান অফ হিজ ফ্রেন্ডস প্লুরাল হওয়ার কথা, নান অফ হিজ ফ্রেন্ডস হ্যাভ, দিস এটাই দিব আনসার। এ নাম্বার, সি নাম্বার না, এখানে কোনটা নিব, আমি সি নাম্বারটাই নিব, এখানে এ নাম্বারটা নিব না। আচ্ছা, এখানে নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, এটা হ্যাজ টেকেন ব্রেকফাস্ট, সি নাম্বার হবে, এটা কনফার্ম। আর এ নাম্বারটা কি হবে, এখানে নো ওয়ান দিছে কিন্তু, তাহলে নো ওয়ান এবং নানের মধ্যে ডিফারেন্সটা কি, তারপরে না হয় আমরা এ নাম্বারটা দিতেছি, নো ওয়ান, আর সেটা হচ্ছে তোমার নান। ওকে, কনটেক্সটটা হচ্ছে নানের পরে তুমি কি করতে পারো, নানের পরে তুমি যখন অফ দিবা, অফের পরে সিঙ্গুলার হইতে পারে, প্লুরাল হইতে পারে, কারা কারা এগুলা সিঙ্গুলার প্লুরাল কারা হবে, এগুলা কারা হবে, এটা হবে কোনো নাউন অথবা কোনো প্রোনাউন। এন্ড দেন ভার্বগুলা কেমনে হবে, ভার্বগুলা কেমনে হবে, সেম, সিঙ্গুলার নাউন বা প্রোনাউন হলে ভার্ব সিঙ্গুলার দিব, আর প্লুরাল নাউন বা প্রোনাউন হলে কি হবে, এটাও প্লুরাল দিব। এই হচ্ছে পুরো নানের ক্ষেত্রে। তো নানটা আমরা কোথায় করতে পারি, এটা ব্যক্তির মধ্যেও ইউজ করতে পারি, আর বস্তুর মধ্যেও ইউজ করতে পারি, এখানে ইউজ করতে পারি, নান অফ দা মানি বলতাম না এরকম। আচ্ছা, এরকম নো ওয়ান, এটা কি হবে, এটা কেবলমাত্র আমরা ব্যক্তির মধ্যে ইউজ করতে পারবো, এবং এটার ভাবটা আসলে কি হবে, নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, নো ওয়ান যখন তুমি ইউজ করবা ব্যক্তি, তখন এটা কিন্তু হ্যাজ হইতে পারে, নো ওয়ানের পরে ভার্বটা কি হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, তখন এটা কিন্তু নানের মতো কাজ করবে না, নো ওয়ান ইজ প্রেজেন্ট, নো ওয়ানের পরে কি হবে, যেই কিছু হোক, তুমি ভার্বটা কি হবে, ভার্বটা তুমি সিঙ্গুলার দিবা, এই হচ্ছে পুরো কনটেক্সট। তাহলে নো ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, এটা কি হচ্ছে, এটা হ্যাজ টেকেন, দিস ইজ কারেক্ট, তাহলে বাক্যের কনটেক্সটে দেখো, এটা কিন্তু কারেক্ট আছে, এখানে হ্যাজ টেকেন, তাহলে অ্যান্সার এ নাম্বারটাও হইতে পারে, সি নাম্বার হইতে পারে, তাহলে বোথ এ এন্ড সি, ডি নাম্বার হচ্ছে এখানে অ্যান্সার। That's the major difference between none and no one. মনে রাখবো, no one can do the work. No one এর পরে তুমি যে ইয়াটা দিবা, বা no one এর পরে অফ থাকুক, যে কনস্ট্রাকশনে থাকুক, ভার্বটা সিঙ্গুলার হবে, পার্সনকে বোঝাচ্ছে। আর নান হইলে, ওই যেটা বললাম, নান হইলে অফ, নানের অফের পরে নাউন প্রোনাউন যদি সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরাল, দ্যাটস ইট। ঠিক আছে, এখন বাংলা অর্থ কেমন দাঁড়াইলো, নান অফ হিজ ফ্রেন্ডস, তাহলে নান হ্যাজ টেকেন ব্রেকফাস্ট, এখানে হিজ ফ্রেন্ডসটা এখানে মেইন ফ্যাক্টর না, আর নান অফ হিজ ফ্রেন্ডস, এখানে হিজ ফ্রেন্ডসটাই কি এখানে মেইন। ঠিক আছে, তো অর্থের পার্থক্য এখানে আছে, সেন্টেন্সের কনটেক্সটে কোনটা মেইন, সেই কনটেক্সট অনুযায়ী আসলে সেই ভার্বটা ডিসাইডেড হবে, দ্যাটস ইট। এটা সবাই জানো, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস এর মধ্যে ওয়ার্ডে প্রকাশ করা হয়, তখন সাবজেক্ট সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। 5 and 5 মেক্স হচ্ছে, ইজ হচ্ছে, ইকুয়ালস হচ্ছে, 5 এ 5 10, 5 প্লাস প্লাস ইজ ইকুয়ালস টু 10 হবে, মেক্স 10। ঠিক আছে, 5 টাইমস 2 ইজ ইকুয়াল 10, অথবা ইজ ইকুয়ালস হবে এখানে, 5 টাইমস 2 ইজ 10 অথবা ইকুয়ালস 10, এরকম হচ্ছে। হোয়াট ইজ 2 and 2, ইজ হচ্ছে এখানে 2 and 2 মেক্স 4, ম্যাথমেটিক্যাল টার্মস আজকে ছিল না, 2 and 2 মেক্স 4, তাহলে সিঙ্গুলার ভার্ব ছিল কিন্তু এখানে। তারপর 2x plus y ইকুয়ালস অথবা ইজ ইকুয়াল টু 7, এটা এরকম করা যায়।
তারপরে 6 মাল্টিপ্লাই বাই 5 ইকুয়ালস অথবা ইজ বলা যেতে পারে। তারপর 6 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস অথবা ইজ 3 এরকম দেওয়া যেতে পারে। তার মানে কি হবে, ম্যাথমেটিক্যাল কোন ক্যালকুলেশনস এর মধ্যে তুমি যে ভার্বটা দিবা সেটা সবসময় সিঙ্গুলার ভার্ব হবে, প্লুরাল ভার্ব অ্যাকসেপ্ট করবে না, হবে না এটাতে। তারপরে এভরিওয়ান, এভরিবডি, নোবডি, নো ওয়ান, এনিওয়ান, অফ, এনিবডি ইত্যাদি থাকলে সিঙ্গুলার, এবং এদের পরে সর্বদাই সিঙ্গুলার ভার্ব বসে। মনে আছে কি বলছিলাম জানি? নো ওয়ানটার কথা মনে আছে? সব সময় সিঙ্গুলার ভার্ব হবে এগুলোর পরে। পয়েন্ট টু বি নোটেড। তাহলে নো ওয়ান, এনিওয়ান, এনিবডি, কিন্তু নান কিন্তু না, নানটা কিন্তু আলাদা রাখো আবার। নো ওয়ান এবং নানের মধ্যে প্যাচ লাগাইও না, এটা খেয়াল রাখবা, এটা ইম্পর্টেন্ট। একসাথে ওরা বলে দিচ্ছে সব। এনি অফ দ্য উইটনেসেস, উইটনেসেস প্লুরাল দিছে এখানে, এটা তাহলে কি হবে? উইটনেসেস বিন সোয়ার্ন ইয়েট, সোয়ার্ন মানে তোমার কি করা, সাক্ষ্য প্রদান করা। উইটনেস মানে প্রত্যক্ষদর্শী। তাহলে কি হচ্ছে, কি হবে? এনি আছে যেহেতু এটা হয়তো প্লুরাল দিছে, কিন্তু ভার্বটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে ইজ এনি অফ দ্য উইটনেসেস, ইজ বিন তো হয় না, তাহলে কি হবে? এটা হ্যাজ বিন হবে। বিন তো আছে এখানে, আবার দেখো ইজ বিন তো হয় না, বিনের সাথে কি হবে? এটা হ্যাজ বিন হবে। ওকে, হ্যাজ বিন, তাহলে হ্যাজের সাথে এখানে বিন হয়, ইজ বিন হয় না। তাহলে এনি অফ দ্য উইটনেসেস হ্যাজ বিন সোয়ার্ন ইন ইয়েট। ওকে, হ্যাজ বিন হবে এটা, অন্যগুলো একটা এখানে ওয়ার্কআউট করতেছে না। তাহলে কি কি বললো এখানে দেখো, আবার বলি। এনি আনসার তো, হ্যাঁ এনি আছে, শুধু এনি থাকলে হবে। এনি অফ, এনিবডি অফ, এনি ওয়ান ইত্যাদি হচ্ছে কি সবসময় সিঙ্গুলার। এই যে এনি অফ আছে এখানে, আবার এনি অফ আছে, নান আছে, নান অফ সেটা থাকলেও সেম কনটেক্সট মনে থাকে যেন, মানে নান না মানে নো ওয়ান যেটা বলতেছে, নো ওয়ান অফ। ওকে, তারপর বোথ হচ্ছে দুইজনই, মানে উভয়ের কথা বলছে এখানে বোথের ক্ষেত্রে। বোথ হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তারপর সবসময় প্লুরাল হবে, বোথ ওয়ার। এটাকে এখানে কিন্তু এটা, এই বোথটা কি, বোথটা কিন্তু একটা প্রোনাউন। বোথ অফ দ্য উইমেন কি হবে? এটাও কিন্তু প্রোনাউন। বোথ অফ দেম এটাও কিন্তু প্রোনাউন। তাহলে এটা কি হবে? প্লুরাল ভার্ব হবে সব ক্ষেত্রে, আর কিছু না। বোথের ক্ষেত্রে সবসময় প্লুরাল ভার্ব হবে। বোথ অফ দ্য মাইস কি হবে? প্লুরাল ভার্ব হবে। আর হবে এটা বোথ অফ দ্য মাইস, মাউসের প্লুরাল হচ্ছে মাইস। আর আন্ডার ফেড মানে হচ্ছে খাওয়ানো, তাহলে আন্ডার ফেড মানে খুব কম খাওয়ানো হয়েছে, দুইটা ইঁদুরকে অনেক কম খাওয়ানো হয়েছে। আর আচ্ছা, এখন নাইদার, শোনো, নাইদার অফ মাই ব্রাদার্স ইজ, এখানে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। আর বোথের সাথে কি হবে? বোথ লাইক টু বি ফ্যাটার্ড। নাইদার অফ মাই ফ্রেন্ডস ইজ হ্যান্ডসাম, আমার নাইদার অফ মাই ব্রাদার্স, আমার দুইটা ভাইয়ের মধ্যে একজনও হ্যান্ডসাম না, কিন্তু ওরা দুজনই ফ্ল্যাটার্ড হইতে, মানে অন্যদের যখন বলে তুই তো মারাত্মক হ্যান্ডসাম, ওইটা শুনতে খুব ভালো লাগে, পছন্দ করে। তাহলে বাট বোথ লাইক, তো সবাই দুজনই পছন্দ করে টু বি ফ্ল্যাটার্ড, তো মানে অন্য কেউ তারে ফ্লাফ করলো, অন্য কেউ তার একটু হ্যান্ডসাম বলে ইয়ে করতেছে, প্রশংসা করতেছে, প্রেইজ করতেছে, তার সেটা ভালো লাগে, সেই কথা এখানে বলছে। এই অল এর কন্টেক্সট গুলো দেখাটা অনেক ইম্পর্টেন্ট। অল অফ কি জানি বলছিলাম, পরের কন্টেক্সট অনুযায়ী হবে। অল অফ দ্য প্লেয়ার্স এর সাথে এখানে আর হয়ে গেছে, এখানে অল ইজ ওয়েল, এটা মনে রেখো 2 নাম্বারটা। অল তো নর্মালি প্লুরাল আমরা ইউজ করি। অল দা যদি এভরিথিং বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়। অল ইজ ওয়েল তার মানে এভরিথিং ইজ ওয়েল, এভরিথিং এর পরিবর্তে এখানে অল বসাইছে। অল যদি পার্সনকে বোঝায় তাহলে ভার্ব প্লুরাল হবে, অল আর ওয়েল। এখানে পার্সনকে বুঝাইছে, প্লুরাল। আর প্রবাদ বাক্যের ক্ষেত্রে অল আসলে ভার্ব সিঙ্গুলার হবে। হ্যাঁ, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এগুলো সব জানো, সবাই সবকিছু জানো। তাহলে অল এর কন্টেক্সটটা কি? অল এর পরে যখন প্লুরাল নাউন দিব ভার্ব প্লুরাল হবে, রাইট। আর অল দিয়ে আমি যখন কি হবে, অল দিয়ে যখন এভরিথিং কে রেফার করবে বা এভরিথিং কে বুঝাবে, তখন সেটা কি হবে? তখন সেটা ভার্বটা হবে তোমার সিঙ্গুলার। আর প্রবাদ বাক্যতার মধ্যে অল সিঙ্গুলার হবে, আদারওয়াইজ অন্য সকল ক্ষেত্রে অল কি হবে? অল প্লুরাল হয়ে যাবে। আচ্ছা, তাহলে পুরো ব্যাপারটা একটু ক্লিয়ার করে ফেলাই, আবার বলি। অল নর্মালি কি হয়? নর্মালি একটা প্লুরাল হয়। অলের পরে নর্মালি যে ভার্বটা দিব আমরা, সেই ভার্বটা আসলে কি হবে? সেই ভার্বটা আসলে প্লুরাল হবে। এখন অলের পরে কখন সিঙ্গুলার হয়? কয়েকটা কনটেক্সটে।
অল ইকুয়ালস টু যখন এভরিথিং বোঝাবে, এভরিথিং বোঝালে ভার্বটা কি হবে তখন? তখন সেই ভার্বটা সিঙ্গুলার হবে। ঠিক আছে, যেমন অল কি বলছে এখানে? অল ইজ ওয়েল, এভরিথিং বুঝেছে। আবার অল দিয়ে যখন কি করবে? প্রবাদ প্রবচন, প্রবাদে প্রবাদে থাকবে, তখন ভার্বটা কি হবে? তখন ভার্বটা তোমার সিঙ্গুলার হবে। আবার অল যখন অফ, অফের পরে যখন কোনো সিঙ্গুলার নাউন থাকে, সিঙ্গুলার নাউন থাকে বা প্রনাউন থাকে, তখন তার ভার্বটা আবার কি হবে? ভার্বটাও সিঙ্গুলার হবে। একটা রুটি বানাইছো, রুটির পুরোটাই পুড়ে গেছে, তাহলে অল অফ দ্য ব্রেড হ্যাজ বিন বার্নড হবে, হ্যাভ বিন কিন্তু না। ঠিক আছে, ভাত রান্না করছো, সব ভাত পুড়ে গেছে, অল দ্য রাইস। ঠিক আছে, অল দ্য রাইস হ্যাজ বিন বার্নড হবে, হ্যাভ বিন বার্নড হবে না। পয়েন্ট টু বি নোটেড। তাহলে অলের কনটেক্সটটা ভালো করে খেয়াল করবা, কোথায় কোথায় কি করলাম আমি এখানে। এভরি অফ, জানি না এটা খুব এভাবে ইউজ করে কিনা, ইচটাই বেশি ইউজ করে, বাট এটা খুবই ইনফর্মাল, আমি দেখি নাই, খুব কমই দেখলাম যে এভরি অফ এভাবে ইউজ করাটা। তাহলে এভরি অফ দ্য স্টুডেন্টস, এটা কি করছে? এভরির জন্য এখানে কি বলছে? এখানে ইজ দিছে। তারপর এভরি বয় এন্ড এভরি গার্ল, তো বুঝতেই পারছো এটা ইজ হবে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন হবে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন হবে তখন এরকম কনটেক্সট করতেছে। তারপর এভরি নাউন, এটা তো সিঙ্গুলার, এটা তো বুঝতেই পারছো, এটা নতুন কিছু না। ঠিক আছে, সবসময় সিঙ্গুলার ভার্ব হচ্ছে, এভরিটাই সবসময় সিঙ্গুলার কনটেক্সট ইউজ করা যায়। এখন এভরি অফটা দেয় কিনা, এটা হচ্ছে, এটা ফর্মালি ইউজ করে কিনা গ্রামাটিক্যালি, এটা সন্দেহ আছে। এভরি অফ দেখি না, ইচ অফ দেখা হয়েছে প্রায়, ইচ অফ সবসময় দেখা হয়েছে, এভরি অফটা ওইভাবে কখনো পাইনি, কিন্তু তারা এখানে দিছে এভরি অফ দ্য স্টুডেন্টস ইজ গুড। ইচ অফ দ্য স্টুডেন্টস এটা সেরা হইতে পারতো প্রত্যেকেই। তারপর নাইদার, নাইদার ইউজ করে কোথায়? নাইদার ইউজ করে দুইটার মধ্যে কোনোটাই না, দুইটার মধ্যে কোনোটাই না। আইদার ইউজ করে দুইটার মধ্যে যে কোনো একটা, কিন্তু ভার্ব কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হবে। নাইদার অফ দ্য স্টুডেন্টস ইজ, তারপরে নাইদার বয়, ভালো করে তাকাও কিন্তু, পার্সো স্পিচটা বুঝো, তাহলে বুঝতে পারে সব সুবিধা হবে। অফ যেহেতু আছে এখানে, নাইদারটা কি? প্রথম নাইদার কি হবে? প্রোনাউন। আর নাইদার বয়, বয় শব্দ একটা নাউন, নাউনটাকে নাইদারটাকে, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। দেখা যাচ্ছে কখনো কখনো কি হচ্ছে, ভার্বটা কি হচ্ছে? ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হচ্ছে, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হচ্ছে, সেই নাইদারটা প্রোনাউনই হোক আর অ্যাডজেক্টিভই হোক, ভার্ব সিঙ্গুলার। আইদারের ক্ষেত্রে সেম, আইদার অফ দ্য স্টুডেন্টস, আইদারটা এখানে কি হবে? এখানে একটা প্রোনাউন। আর আইদার বয়, বয়স একটা নাউন, নাউনের আগে এটা কি? আইদারটা কি? এটার একটা অ্যাডজেক্টিভ। যেক্ষেত্রে ভার্বটা কি হবে? ভার্বটা অলওয়েজ কিন্তু সিঙ্গুলার হবে, সিঙ্গুলার সিঙ্গুলার। তাহলে আইদার এবং নাইদারের মধ্যে কি হবে? ভার্ব কি হবে? ভার্ব অলওয়েজ সিঙ্গুলার, ভার্ব অলওয়েজ, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হবে আইদার এবং নাইদারের পর যে ভার্বটা দিব। এখন প্রশ্ন হচ্ছে, আইদার এবং নাইদারের পরে যে নাউনটা দিব, সেই নাউনটা আসলে কেমনে হবে? অফ যখন থাকবে, অফের পরে নাউনটা প্লুরাল হবে, কিন্তু যখন অফটা বাদ দিয়ে দিবা তখন আবার নাউনটা আবার সিঙ্গুলার হয়ে যাবে। অফ যখন থাকবে নাউনটা প্লুরাল হবে, অফ যখন থাকবে না নাউনটা সিঙ্গুলার হয়ে যাবে। এই হচ্ছে পুরাপুর কনটেক্সট। তারপর ইচ দিয়ে আসো, ইচ বয় হ্যাজ ডান, এটা তো বুঝতেই পারছো, নাউনের অ্যাডজেক্টিভ হইলো, এটা অ্যাডজেক্টিভ। তারপর ইচ বয় ইজ গার্ল, এটাও নাউন অ্যাডজেক্টিভ বসছে, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ইচ অফ দ্য গার্ল, যখন অফ থাকবে তখন কনস্ট্রাকশনটা কি? প্রোনাউন। আচ্ছা, তাই প্রোনাউন হইলে ইচ যেহেতু যেখানে আছে, সব 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 কি হবে? সব সিঙ্গুলার, ভার্ব সব সময় সিঙ্গুলার, সব সময় ভার্ব সিঙ্গুলার, সব ভার্ব সিঙ্গুলার। এখন দ্য কোয়েশ্চেন ইজ, এটা 4 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা। কিন্তু ইচ প্লুরাল নাউন অথবা প্রোনাউনের পরে অ্যাপোজিশন, এক্সট্রা ইনফরমেশনের মতো যদি বসে, তাহলে সাবজেক্ট প্লুরাল হবে। যেমন দে, ইচ, দে হ্যাভ হ্যাভ প্রবলেম, তাদের সমস্যা আছে। এই সমস্যাটা কি? সবার মিল্লা একটা সমস্যা হইতে পারে, কিন্তু তুমি যে দের পর যখন ইজ দিবা, তার মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি একটা একটা সমস্যা আছে। ধরো 5 জন মানুষ আছে, তো 5 জনের একটা সমস্যা, যে কি? পরীক্ষা ফেল করে। ঠিক আছে, কিন্তু দে ইচ হ্যাভ প্রবলেম, 5 জনের আলাদা আলাদা করে সমস্যা থাকতে পারে। তো ইচ যখন ইউজ করে তখন একটা সমস্যা না থাকতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেমও থাকতে পারে, সেই কথাটা এখানে বলছে। উই উইশ টু টেক রিস্ক, আমরা সবাই রিস্ক নিতে পছন্দ করি। সেই রিস্কটা তো টিম ওয়ার্কের মধ্যে হইতে পারে। 5 জনের একটা টিম, 3 জনের কাজ করে আর 2 জন খালি রিল্যাক্স করে। কিন্তু যখন উইর পরে যখন ইচটা ইউজ করবে, তার মানে উইর প্রত্যেকে, আমরা সবাই ইন্ডিভিজুয়ালি কথা বলছি এখানে, তখন এই ইচ কোনো দাম নাই, কোনো ভ্যালু নাই, তখন এই ভার্বটা কি হবে? প্লুরাল ভার্ব। তো সেই কথা এখানে বলছে। কিন্তু যদি ইচ
প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউনের পরে বসে অ্যাপোজিশনের মতো কাজ করে, এক্সট্রা ইনফো দেয়, এটা সেন্টেন্সে কোনো মানে রোল প্লে করে না, এইগুলো কোনো রোল প্লে করে না, জাস্ট অর্থটা দেয়, এক্সট্রা একটা অর্থ দেয়। দে হ্যাভ এ প্রবলেম, তাদের একটা সমস্যা আছে, সবাই মিলে একটা প্রবলেম, কিন্তু দে ইচ হ্যাভ এ প্রবলেম, প্রত্যেকের আলাদা আলাদা করে প্রবলেম আছে। উই উইশ টু টেক রিস্ক, আমরা সবাই রিস্ক নিতে ইচ্ছা করি। উই ইচ উইশ টু টেক রিস্ক, প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি রিস্ক নিতে ইচ্ছা প্রকাশ করি বা ইচ্ছা পোষণ করি, এই হচ্ছে পুরো কনটেক্সট। তাহলে ইচের ব্যাপারটা ভালো করে বুঝছো। ইচ যখন অ্যাপোজিশন হিসেবে ইউজ হবে একটা বাক্যের মধ্যে, মনে থাকে জানো, ইচ যখন অ্যাপোজিশন হিসেবে ইউজ হবে, ইজ প্রোনাউন না, ইজ অ্যাডজেক্টিভ না, এই দুইটা ছাড়া ইজ যখন একটা অ্যাপোজিশন হিসেবে বাক্যে ব্যবহার হবে, তখন এটা সেন্টেন্সে কোনো রোল প্লে করবে না, তখন ভার্বটা কি হবে, ভার্বটা প্লুরাল ভার্ব হবে, আগেরটা নিয়ে আসলে ভার্বটা হবে। এই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো ছোট ছোট কথা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বুঝবা, শুনবা, পার্সেল স্পিচ দেখবা, মন দিয়ে চিন্তা করবা, ভাববা, লিখবা, তারপরে এগুলো ক্লিয়ার হবে। আদারওয়াইজ কিন্তু এগুলো রুলস পরে কিন্তু অ্যাডমিশন টেস্টে ভালো করার তেমন কিন্তু সম্ভব না, খুব টাফ হয়ে গেছে এখন, বেশ ভার্সেটাইল কোশ্চেন আসতেছে। সো ইন ডেপথে খুব খুঁটিনাটি যদি ইনস এন্ড আউটস ভালো করে না বুঝো, তাহলে কিন্তু পরীক্ষা কিন্তু এগুলো ধরাটা খুব টাফ হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে কিন্তু এগুলো। তো আশা করি যেভাবে সময় নিয়ে আমি দেখাচ্ছি, তুমি টেক ইউর টাইম, সময় নাও, সময় নিয়ে নিয়ে এটা ভালো করে বুঝে শুনে পড়তে থাকো। এটা মোস্টে আসো, মোস্ট অফ, ওরা কি বলছে, মোস্ট অফ এর অধিকাংশের কথা বলেছে এখানে। ওকে, মোস্ট অফ এর পরে ডিটারমাইনারের পরে আনকাউন্টেবল থাকলে সিঙ্গুলার, আর প্লোরাল থাকলে প্লোরাল। মোস্ট অফ দ্য সিনস প্লোরাল দিছে, প্লোরাল। মোস্ট অফ দ্য বিল্ডিং সিঙ্গুলার দিছে, তাহলে ইজ হবে। মোস্ট অফ দ্য বিল্ডিংস আর হবে। হয়ে গেল এটা, ঠিক আছে। তাহলে এখানে কি দিয়ে হচ্ছে আসলে, আমি দেখতে পাচ্ছি, দেখো হ্যাডওয়ার্ড নিয়ে কিন্তু হচ্ছে না, আমার কিন্তু হ্যাডওয়ার্ড নিয়ে হচ্ছে না, কাকে নিয়ে হচ্ছে, এক্সটেনশন নিয়ে কিন্তু আমি ভার্বগুলো দিচ্ছি, সিন্স এর জন্য ওয়্যার, বিল্ডিং এর জন্য ইজ, এটার জন্য আর, এক্সটেনশন নিয়ে কিন্তু করতেছি আমি এটা। তো মোস্ট অফ তো দেওয়াই লাগবে না, মোস্ট অফ মাই জুয়েলারি, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, তারপরে ভার্বটা কি হবে, অবশ্যই সিঙ্গুলার হবে, আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না, এটা তো হবেই না, তাহলে এটা না বি নাম্বার হবে। তাহলে মোস্ট অফ মাই জুয়েলারি ইজ স্টিল মিসিং, এখনো পাচ্ছি না খুঁজে, হারাই গেছে বা চুরি হয়ে গেছে, এরকম কিছু একটা হবে। খেলার ধরার নাম, খেলার দল অথবা দেশের নাম দ্বারা খেলার দল বুঝালে প্লুরাল ভার্ব হবে, তবে সিঙ্গুলার ভার্বও হইতে পারে। প্লুরালটাই ভাবো, এটাও হইতে পারে কখন সেটা পরে দেখবো, আগে প্লুরালটাই ভাবো। ইন ক্রিকেট বাংলাদেশ হ্যাভ ডিফিটেড, টিমকে বুঝেছে, তাহলে টিম বুঝালে সেটা কি হবে, প্লুরাল। ব্রাজিল হ্যাভ নট ওন দ্য ওয়ার্ল্ড কাপ ইন 2000, সিন্স 2002 থেকে এখনো বিশ্বকাপ জিতে নাই। ব্রাজিল ইজ অথবা আর প্লেইং এগেইনস্ট ইটালি ইন এ ফুটবল ম্যাচ নেক্সট উইক। তো রেমন মার্ফি বইটা আছে, সেখানে এই দেশটাকে প্লুরালও বলছে আবার সিঙ্গুলারও বলছে। এখন তাহলে তুমি কি করবা, আমি যদি বলি খেলাধুলার মানে দল বা দেশের নাম যদি বোঝায়, তাহলে এক কথা কি নিতে পারো, প্লুরাল নিয়ে নিও। রাইমন মার্ফি সেই বই ফলো না করলে একবারে প্লুরাল নিয়ে নিও। দেখো এখানে ওই বইয়ের মধ্যে কিন্তু আর ইজ দুটো কথাই বলছে, আর এখানে কি বলছে, এখানে প্লুরালের কথা বলছে, সো আমরা এটা প্লুরাল নিব। দেশ দিয়ে যদি খেলাধুলার কোন দল বুঝায়, তখন সেটা ভার্বটা হবে প্লুরাল, সিঙ্গুলার ভাবার দরকার নেই। তো মানে জটিল জটিল ভাবে কোনো দরকারই নেই এখানে। তাহলে ওয়ার্ল্ড কাপের কথা বলছে, তো তাহলে এখানে হ্যাভ হবে না, হ্যাভ হবে না, এখানে কি, এখানে কি বলছিলাম আমরা, প্লুরাল নিব। তো প্লুরাল নিলে তাহলে কি হবে না, সিঙ্গুলার গুলো হবে না, সিঙ্গুলার গুলো বাদ দিয়ে দিই। তাহলে সিঙ্গুলার গুলো কোথায় কোথায় আছে, সিঙ্গুলার 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 আছে এখানে, এখানে দুইটা, এই দুইটা বাদ। ব্রাজিল হ্যাভ ওন ওয়ার্ল্ড কাপ 4 টাইমস, ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস। ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস, এটাই যাই। ওয়ান দা হইতো, এখানে দা হইতো দা ওয়ার্ল্ড কাপ, আর্টিকেল দা দেয়নি, সো একমাত্র আর্টিকেলের জন্য আমি এই নাম্বারটি দিতে যাবো, ব্রাজিল হ্যাভ ওন দ্য ওয়ার্ল্ড কাপ 5 টাইমস, এই নাম্বারে যাবো। অ্যাকচুয়ালি ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ওকে, এগুলো আগে পড়ানো হয়েছে, পুলিশ, পিপল, ক্যাটেল, এগুলো কি হচ্ছে, প্লোরাল কমন নাউন, প্লোরাল কমন নাউন। এগুলোর পরে কি বসবে, ভার্ব কি বসবে, এগুলোর পরে ভার্ব তো প্লোরাল বসবে। পিপল লাইক, পিপল হ্যাভ, দ্য পুলিশ আর, দ্য পুলিশ আর, হ্যাভ দ্য পুলিশ, পুলিশের সাথে হ্যাভ হয়েছে এখানে, ক্যাটেল ওয়্যার, আবার ক্যাটেল ওয়্যার। তাহলে এগুলো কি হবে, এগুলো প্লোরাল, প্লোরাল কানেক্টেড নাউন, তারপরে প্লোরাল ভার্ব হয়, শেষ। পুলিশ কি হবে, পুলিশ ওয়্যার ইনফর্মড, ইয়েস্টারডের কথা বলেছি, তাহলে ওয়্যার হবে, অন্যগুলো এখানে ওয়ার্কআউট করতেছে না। দ্য পুলিশ আর ভেরি অফটেন হেল্পলেস, পুলিশ ইজ না, ইজ না, পুলিশ ইজ না, এটা পুলিশ আর।
কালেকটিভ নাউন দ্বারা ইউনিট বুঝালে সিঙ্গুলার আর সদস্যকে বুঝালে প্লুরাল ভার্ব গ্রহণ করে। আওয়ার টিম ইজ দ্য বেস্ট, পুরা টিম ওয়ার্কে চিন্তা করছে। আওয়ার টিম আর ইয়ারিং দ্য নিউ জার্সিস। আচ্ছা, তাহলে ইউনিট বুঝালে নাউন দ্বারা ইউনিট বুঝালে সিঙ্গুলার হবে, আর সদস্যদেরকে বুঝালে প্লুরাল হবে। দেখো আওয়ার টিম আর ইয়ারিং, তাহলে এই টিম দিয়ে কি বুঝেছে? সদস্যকে, প্লেয়ার্সদেরকে বুঝেছে। তাহলে আওয়ার প্লেয়ার্স আর ইয়ারিং দেয়ার আসছে, তাহলে প্লেয়ার্স দেয়ার নিউ জার্সিস। হার ফ্যামিলি ডাজ নট অ্যাপ্রিসিয়েট হার, ইউনিট বুঝাইছে। দ্য ফ্যামিলি হ্যাভ এ হিস্ট্রি অফ মেন্টাল ডিসঅর্ডার, তাহলে এখানে ফ্যামিলিতে কি বুঝাইছে? ফ্যামিলি মেম্বার্সদেরকে বুঝাইছে। ওকে, হিজ ফ্যামিলি আর অল অবজারভেন্ট মুসলিম। আচ্ছা, মুসলিমস এর কথা বলেছে, তাহলে এখানে হিজ ফ্যামিলি, তাহলে ফ্যামিলি এটাও মেম্বার্সকে বুঝেছে, এখানে এটা আর হয়ে গেছে। খেয়াল রাখবে এটা। তো যে সেন্টেন্সের কনটেক্সট থেকে বুঝতে হবে এটা কি সিঙ্গুলার বুঝেছে নাকি প্লুরাল বুঝেছে। এটা সেন্টেন্সের কনটেক্সট না বুঝতে পারলে এটা ধরাটা কিন্তু টাফ হয়ে যাবে। ওকে, এটা হয়ে গেছে। তারপরে দ্য মুভ, ডিসপার্স মানে কি? ছিন্ন বিচ্ছিন্ন, মানে স্ক্যাটার হয়ে যাওয়া। তাহলে কি হবে? দ্য মোব হ্যাভ ডিসপার্সড। মোব ম্যাস পিপলের কথা বলতেছে আর কি, ডিসপার্স হয়ে গেছে, মানে ডিসপ্যাচ হয়ে গেছে, ছড়িয়ে ছিটে, ছড়ানো ছিটানো হয়ে গেছে, স্ক্যাটার্ড হয়ে গেছে আর কি। ওকে, তারপরে আসো কনজুগেশনস। আমরা রুলস গুলো দেখে নিলাম, এখন কনজুগেশন, ইম্পর্টেন্ট কনজুগেশন যে যে ভার্ব গুলো বেশ ভালোই আসে পরীক্ষাগুলোতে, এগুলো একটা লিস্ট দিছি। অ্যারাইজটা ইম্পর্টেন্ট, আমি সবগুলো এক নজরে একটু পড়ে ফেলবা, তাহলে পরীক্ষা যদি আসে এখান থেকে, এখানে ধরাটা অনেক ইজিয়ার হবে। দেখো, তারপর এখানে কোনটা বেশি ইম্পর্টেন্ট? ডেয়ার। ডেয়ার কিন্তু একটা সেমি মডাল, ডেয়ার আছে, ডেয়ার নট পড়ানো হয়েছিল এটা। তারপর এখানে বাইট, এটা প্রায় পরীক্ষায় আসে, এটাও পরীক্ষা দেখা যাচ্ছে আসে, এটাও দেখা যাচ্ছে দেয়। ড্র, ড্রিউ, ড্রন, ব্রিং, এটাও দেয়। বিড, বেড, বিডেন, এখানে এগুলো বিয়ের গুলো সবগুলো ইম্পর্টেন্ট, বি এবং ডি এর গুলো প্রায় সবগুলো এখানে ইম্পর্টেন্ট। V1, V2, V3 সবগুলো একদম পড়ে ফেলবে এখানে, যেগুলো ইম্পর্টেন্ট গুলো আমি এখানে বাংলা অর্থ দিয়ে লিখে রাখছি, এগুলো সব পড়ে ফেলবে চট করে। শেষে ডায়মন্ড হচ্ছে রং করা, DYE, নট DIE। আর DIE যখন সেটা হচ্ছে মরে যাওয়া, পাস্ট টেন্স কি হবে? যখন DIED ডাইড, আর ফার্স্ট পার্টিসিপল সেটা DIED ডাইড। রং করার মরে যাওয়া পার্থক্য কিন্তু আছে। তেমন এখানে এই ফলটা ইম্পর্টেন্ট আছে, এখানে ফল ইম্পর্টেন্ট, ফল, ফেল, ফলেন, এটা ইম্পর্টেন্ট। তারপরে FELL, এটাও মনে রাখো, এটা আনকমন। দেখো, ফাইন্ড তো জানো, হাইটটা ইম্পর্টেন্ট আছে, এই হ্যাংটা ইম্পর্টেন্ট। হাং আছে, হাং আছে, আর একটা আছে হ্যাংড আছে একটা। হ্যাং যখন HANGED হবে, আর একটা হচ্ছে HANGD হবে, তখন এই হ্যাং মানে কি? এটা হচ্ছে ফাঁসিতে ঝুলানো, ফাঁসিতে ঝুলানো। তাহলে হ্যাং হচ্ছে যে কোনো উঁচু ঝুলানো, বস্তুটা ঝুলে আছে গাছের মধ্যে, প্লেকার্ড ঝুলে আছে, দেওয়ালের মধ্যে ঘড়িটা ঝুলে আছে, তাহলে হ্যাং অন দা ওয়াল। লাই তো পড়ানো হয়েছে আজকে, এটা মনে রাখো। লস্ট, এটা। এদিকে তোমার ফ্রিজটা ইম্পর্টেন্ট, ফরবিড, বেড, বিডেন। ফাউন্ড, এটা বেশি ইম্পর্টেন্ট। ফাউন্ড, অনেকে ভাবে এটা মানে ফাইন্ডের পাস্ট টেন্স, না, ফাউন্ড প্রেজেন্ট টেন্স হইতে পারে। ফাউন্ড মানে স্থাপন করা, ফাউন্ডেড। মাই গ্র্যান্ডফাদার ফাউন্ডেড এ মস্ক, আমার দাদা একটা মসজিদ স্থাপন করেছিল, মসজিদ নির্মাণ করেছিল আর কি। নির্মাণ করা ওই অর্থে আসে আর কি এটা। ও আচ্ছা, হ্যাং এর কথা এখানে দেখা দেওয়া আছে। হ্যাং, তাহলে যে দেখো ফাঁসি দেওয়া এখানে দেওয়া আছে, দেখা যাচ্ছে। তারপর এটা মনে রেখো, LWS, লুজ, ঢিলে করা, পাস্ট টেন্স লুজড। আর এটা তো আগেই বলা হয়েছিল, ওই লাই যে কনটেক্সট গুলো, লাই লে যে কনটেক্সট গুলো, সেগুলো আলোচনা করা হয়েছিল। তারপরে এখানে কোনটা? প্রিফারটা দেখা যাচ্ছে দেয়, প্রিফার্ড ডবল আর হয়ে যাবে তখন এটা। এদিকে নিড একটা সেমি মডাল ভার্ব, নিড নট আমরা মডেল অক্সিলারি হিসেবে ইউজ করতে পারি। তারপর এখানে কুইট, আনচেঞ্জ থাকতেছে, কোনো চেঞ্জ হচ্ছে না। এখানে ইটি দিয়ে হচ্ছে, কোয়ারেল, ডাবল এল একটা এল দিয়েও করে, ই দিয়ে হচ্ছে। এই ইম্পর্টেন্ট গুলো এখানে একটু হাইলাইট করে রাখলাম, সবগুলো একটু পড়ে ফেলো, একবার একটু পড়ে ফেলো। আর কনজুগেশন গুলো, ফরমেশন গুলো, প্রেজেন্ট থেকে পাস্ট পার্টিসিপল, সবগুলো একটু দেখে নিও একবার, সবগুলো এখানে যেগুলো ইম্পর্টেন্ট, সবগুলো একসাথে আমি জট ডাউন করে রাখছি। আর যেগুলো হাইলাইট করছি এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, যেন ভুল না হয়। তারপরে রাইজ নিয়ে আলোচনা করা হয়েছিল, এটা শ্রিংটা মনে রাখো, সংকুচিত হওয়া, শ্রাঙ্ক। কি ভার্ব এটা? ভাওয়াল চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে ভিতরে, তাহলে এটা কিন্তু স্ট্রং ভার্ব অথবা ইরেগুলার ভার্ব। ফ্রেজ আলোচনা করা হয়েছিল, থ্রিউ, থ্রোন হয়েছিল। সিক মানে খোঁজা, এটা ইম্পর্টেন্ট, মনে রেখো। সিক, সট।
শেক শুক সেইকেন, এটা ইম্পর্টেন্ট। সিং স্যাং সাং, এটা ইম্পর্টেন্ট। টেলিকাস্ট পুরোটাই আনচেঞ্জ থাকলো এখানে। টেলিকাস্ট ক্যাস্ট 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 পুরোটাই আনচেঞ্জ। ব্রডকাস্ট ক্যাস্ট 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 সব আনচেঞ্জ থাকবে এখানে। ওয়েক ওক ওকেন, এটা মনে রাখো। আর ওয়েলকাম এটা সহজ, ওয়েলকাম ওয়েলকাম এটা হচ্ছে উইক ভার্ব। এই ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের রাইট ফর্ম অফ ভার্বস হয়ে গেল আজকে। রাইট ফর্ম অফ ভার্বস একটা ইম্পর্টেন্ট বা ভার্ব ক্লাসিফিকেশন আর ইম্পর্টেন্ট, সেটা কোনটা? দিস ইজ কল্ড সাবজাংটিভ। সাবজাংটিভটা ইম্পর্টেন্ট। এখন সাবজাংটিভ ব্যাপারটা আসলে কি, পুরো ব্যাপারটা এখানে হাইলাইট আন্ডারলাইন করা আছে। দেখো, ওয়ান পারসন ওয়ান্টস, একজন মানুষ চাচ্ছে, অ্যানাদার পারসন টু ডু সামথিং, একজন মানুষ চাচ্ছে যে আরেকজন কাজটা করুক, করে না করুক, কাজটা করুক। তাহলে দা ওয়ার্ড দ্যাট লাগবে তখন। আচ্ছা, আর যখন ইফ দ্যাট ইজ ওমিটেড, দ্যাটটা যখন ওমিটেড করা হয় তখন মোস্ট অফ দ্য ভার্বস আর টেকেন ইন বাই দ্য ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? টু প্লাস ভার্ব এরকম হবে। তাহলে এখানে বাক্য যদি এরকম হতো, উই আর্জ দ্যাট হি লিভ, দ্যাটটা যদি বাদ দিয়ে বাক্যটা এরকম আসতো, উই আর্জ হি টু লিভ নাও, এরকম হইতো আর কি এটা। তাহলে ইফ দ্যাট ইজ ওমিটেড। আচ্ছা, এখন সাবজাংটিভ কখন করব? একটা বিশাল বিশাল লিস্ট আছে, দেখো এটা হচ্ছে তোমার ভার্বের লিস্ট আছে কিছু, আর কিছু অ্যাডজেক্টিভের লিস্ট আছে। ওকে, এখন তাহলে এগুলো কখন হবে? একটা সাবজাংটিভ আমি কোথায় ইউজ করব, বা ব্যাপারটা আসলে কি? একটা বাক্যে আমি সাবজাংটিভ বা সাবজাংটিভের রুলস আমি তখনই ইউজ করব চারটা কন্ডিশন ফুলফিল করবি। প্রথমত দ্যাট থাকবে, এবং দ্যাটের আগে এবং পরে ইন টোটাল দুইটা ক্লজ থাকবে। দ্যাটের আগে দ্যাটের পরে দুইটা ক্লজ থাকবে, মাঝখানে দ্যাট থাকবে। আর প্রথম যে ক্লজ, প্রথম ক্লজে ফার্স্ট ক্লজে কি থাকবে? হয়তো সেই ভার্ব লিস্ট থেকে ভার্ব গুলো থাকবে, অথবা অ্যাডজেক্টিভ গুলো থাকবে। ভার্ব বা অ্যাডজেক্টিভস গুলো থাকবে ফার্স্ট ক্লজে। এন্ড সেকেন্ড ক্লজের ভার্বের কি হবে? একটাই কথা, সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম হবে। সেকেন্ড ফর্ম ভার্বের বেস ফর্ম হবে। এই হচ্ছে পুরো চারটা। এই 4-in-1 কন্ডিশন কোন একটা সেন্টেন্সে যখন ওয়ার্কআউট করবে, তখনই আমি সেখানে সাবজাংটিভ অ্যাপ্লাই করব। কোনো একটা যদি মিস হয়, তাহলে সে কিন্তু সেখানে সাবজাংটিভ ইউজ করা যাবে না। খেয়াল করে দেখো, এই বাক্যটা খেয়াল করে দেখো, আর্জ, জোরাজুরি করা। তাহলে দেখো তো ভার্বের লিস্টের মধ্যে সেই আর্জ ভার্বটা আছে কিনা? হ্যাঁ আছে। তাহলে ভার্ব লিস্টের মধ্যে সেই আর্জ ভার্বটা আছে। তাহলে দেখতে পাচ্ছি আমরা দ্যাট আছে এখানে। তাহলে দেখো দ্যাট আছে, প্রথম কন্ডিশন ফুলফিল করলো, দ্যাট আছে। এবং দ্যাটের আগে একটা বাক্য আছে, দ্যাটের পরেও আর একটা বাক্য আছে। ইয়েস, মানে দুইটা ক্লজ আছে। এবার ফার্স্ট ক্লজে সেই ভার্ব লিস্ট থেকে কোনো ভার্ব আছে? হ্যাঁ, এই আর্জ দেখো যে ভার্বের লিস্ট থেকে আমার এখানে ভার্বটা আছে। তো যদি থাকে, এটাও আছে। তাহলে কি হবে? সেকেন্ড ক্লজে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে হিয়ের পর আসলে কি হওয়ার কথা ছিল? লিভস ছিল, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বাই যুক্ত হয়, কিন্তু আমাদের সাবজাংটিভের কথাটা কি? হিয়ের পরে কি হবে? লিভ হবে, ভার্বের বেস ফর্ম, একদম বেস ফর্ম যেটা, তাহলে সেটা হবে লিভ। এন্ড যখন তুমি এখান থেকে দ্যাটটা উঠায় ফেলবা, তখন কি হবে? টু লিভ হবে। তারপরে মনে রাখার সিস্টেমটা কি? আমি বলতে পারি, যখন এগুলো থাকবে তখন ভার্ব বেস ফর্ম না দিয়ে তুমি কি বলে নাও? বেয়ার ইনফিনিটিভ ইউজ করো। বেয়ার INFINITIV, ইনফিনিটিভ দাও, বেয়ার ইনফিনিটিভ দাও, অথবা বেস ফর্ম দাও, সেটা দাও। আর যখন দ্যাটটা বাদ দিয়ে দিবা, তখন কি হবে? টু প্লাস ভার্ব, এটা হচ্ছে ফুল ইনফিনিটিভ হবে। INFINITI, ফুল ইনফিনিটিভ মানে কি? ফুল ইনফিনিটিভ মানে হচ্ছে তোমার টু প্লাস ভার্ব। এই হচ্ছে পুরো কনটেক্সট। আশা করি পুরো ব্যাপারটা ধরতে পারছো। তাহলে হয়ে গেল, দ্যাট আছে, আগে বাক্য পরে বাক্য দুইটা আছে। সাজেস্ট কি এখানে আছে কোথাও ভার্ব লিস্টের মধ্যে? এটা চাইলে একটু পড়ে ফেলতে পারো, মুখস্থ করার দরকার নেই, মুখস্থ করলে এতগুলো মনে রাখা টাফ হয়ে যাবে। আমি ইম্পর্টেন্ট গুলো একটা দাগায় দিব না এখানে। দ্য ডক্টর সাজেস্টেড, তাহলে সাজেস্টেড ভার্ব আছে, দ্যাট আছে, দুইটা ক্লজ আছে। তাহলে পরের যে ক্লজের মধ্যে এখানে কি হবে? টু স্টপটা শুধু স্টপ হবে, শেষ। প্রপোজ আছে এখানে প্রপোজ, হ্যাঁ প্রপোজ আছে। দ্যাট আছে, দ্যাটের আগে আছে বাক্য আছে, পরে বাক্য আছে, তাহলে পরেটা কি হবে? বেস ফর্ম হবে, বেয়ার ইনফিনিটিভ। টু টেক না, শুধু টেক হবে।
মুভ আছে কি এখানে? মুভ মুভ আছে, হ্যাঁ মুভ আছে। তারপরে দ্যাট, আগে বাক্য আছে, পরে বাক্য আছে। তাহলে কি করবা? দুইটা ক্লজ আছে, দ্যাট আছে, সেই মুভ ভার্বটাও আছে, তিনটা কন্ডিশন ফুলফিল করলো। তাহলে পরে যেটা টু অ্যাজর্ন না, জাস্ট শুধু অ্যাজর্ন হবে, টুটা বাদ যাবে, বেয়ার ইনফিনিটিভ হবে। তাহলে এখানে অনেকগুলো ভার্ব লিস্ট আছে, ভার্ব লিস্টে সবগুলো মনে না রাখতে পারলেও অ্যাটলিস্ট কয়েকটা কিন্তু রাখতেই হবে। অ্যাডভাইস, এটা ইম্পর্টেন্ট। তারপর এখানে ডিমান্ড, এটাও বেশি ইম্পর্টেন্ট। ইনসিস্ট ইম্পর্টেন্ট। প্রপোজ বেশ ভালোই আসে, প্রপোজ। রিকমেন্ড, রিকোয়েস্ট, সাজেস্ট বেশ ভালো আসে। আর্জ, এগুলো বেশ ভালো আসে। ওকে, সাবজেক্টিভ ভার্ব লিস্টের মধ্যে সবগুলো যদি মুখস্থ রাখতে পারো খুব ভালো, আর মুখস্থ না রাখতে পারলে সমস্যা নেই। যেগুলো আমি ইম্পর্টেন্ট গুলো একটু হাইলাইট করে দিলাম, এগুলো একটু দেখতে পারলেও বেটার, চলবে মোটামুটি। তো এখানে আবার অ্যাডজেক্টিভের লিস্ট দিচ্ছে, ওই ভার্বগুলা থেকে আসছে, ওই ভার্বগুলা থেকে অ্যাডভাইস থেকে অ্যাডভাইস বানাই দিচ্ছে। ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি, সেম গোজ হিয়ার। দ্যাট আছে মাঝখানে, আগে একটা ক্লজ আছে, পরে একটা ক্লজ আছে। আর অ্যাডজেক্টিভ লিস্ট থেকে এই অ্যাডজেক্টিভ গুলো আছে, দেখো নেসেসারি আছে, নেসেসারি এখানে কি আছে? নেসেসারি, ইটস নেসেসারি, হ্যাঁ আছে নেসেসারি। আচ্ছা এখানে তাহলে থাকলে কি হবে? পরে টু প্লাস ভার্ব, মানে বেয়ার ইনফিনিটিভ হবে, টুটা থাকবে না, তার ইনফিনিটিভ ফর্মটা এখানে হবে। আর্জেন্ট আছে কি? আর্জেন্ট অ্যাডজেক্টিভ কোথাও? আর্জেন্ট, হ্যাঁ আর্জেন্ট আছে, এখানে অ্যাডজেক্টিভ আছে। দ্যাট আছে, দুইটা ক্লজ আছে। তাহলে পরের যে ভার্বটা, এটা কি হবে? একদম বেয়ার ইনফিনিটিভ হবে। শি লিভ অ্যাট ওয়ান্স। ইট হ্যাজ বিন সাজেস্টেড, সাজেস্টেড কি এখানে আছে? সাজেস্টেড, হ্যাঁ আছে, অ্যাডজেক্টিভের লিস্ট। ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট, দ্যাট আছে এখানে, আগে বাক্য আছে, পরে বাক্য আছে। তাহলে পরের যে ভার্বটা হবে সেটা কি হবে? একদম পুরো বেয়ার ইনফিনিটিভ হবে, শেষ। এই হচ্ছে পুরো কনটেক্সট। এখন অনেকেই হয়তো বলতে পারো বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ পড়াইছিলাম তোমাদের, মনে করে দেখো, বি ভার্বের পরে কমপ্লিমেন্ট হয়। তাহলে কমপ্লিমেন্ট দুইটা পার্সেস পিছ হয়, কমপ্লিমেন্ট নাউন হতে পারে, কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে বি ভার্বের পরে এখানে তারা অ্যাডজেক্টিভ ইউজ করেছে, এগুলো সবগুলো অ্যাডজেক্টিভ ইউজ। ইট ইজ নেসেসারি, ইট ওয়াজ আর্জেন্ট, ইট হ্যাজ বিন সাজেস্টেড। ঠিক আছে, ইট হ্যাজ বিন সাজেস্টেড দ্যাট, এটা। এই হচ্ছে পুরো কনটেক্সট। আশা করি সাবজেক্টিভ ব্যাপারটা ভালো করে ধরতে পারছো। তাহলে দেখি তো, হিজ ফাদার প্রিফার্স দ্যাট, দ্যাট আছে, আগে বাক্য আছে, পরে বাক্য আছে। আবার দ্যাট আছে, 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন আবার প্রিফার ভার্ব আছে, ওই ভার্ব লিস্ট থেকে ভার্ব আছে। তাহলে পরে যে ভার্বটা আমি ইউজ করবো সেটা কি হবে? টু অ্যাটেন্ড হবে না, শুধু অ্যাটেন্ড হবে, বেয়ার ইনফিনিটিভ হবে, শেষ। তো ডক্টর সাজেস্টেড দ্যাট, এই সে সাজেস্ট, দেখো সাজেস্ট ভার্বটা এখানে আসছে, দ্যাট আছে, সাজেস্ট আছে, ভার্ব আছে, আগে ক্লজ পরে ক্লজ, দুটা ক্লজ আছে। দ্য পেশেন্ট, তাহলে টু প্লাস ভার্ব না হয়ে কি হবে? শুধু ভার্বের বেস ফর্ম হবে, মানে বেয়ার ইনফিনিটিভ হবে, টু লস না, শুধু লস হবে। হয়ে গেল। আই ইনসিস্ট দ্যাট, দ্যাট 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 সবগুলোতে ইনসিস্ট আছে। ওকে ডান, কোনো সমস্যা নাই। তাহলে কি হবে? সি এর পরে কাম হবে, কামস হবে না, কেম হবে না, মে কাম হবে না, এটা হবে একদম বেয়ার ইনফিনিটিভ, এ নাম্বার। ইট ইজ ইম্পারেটিভ, বি ভার্বের পরে দেখো অ্যাডজেক্টিভ হলো, এটা অ্যাডজেক্টিভ, 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 দ্যাট আছে এখানে। ওকে, তারপরে আমি যে পরেটা কি হবে? বি ভার্ব দেওয়া লাগবে, বি ভার্ব দেওয়া লাগবে, এই যে বি ভার্ব, আর না। কেন? আমি কি বলছিলাম? বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফি, INFINITIV, বেয়ার ইনফিনিটিভ মানে কি? টু বি, বেয়ার ইনফিনিটিভ মানে কি? টুটা বাদ যাবে, তাহলে বিটা হবে বেয়ার ইনফিনিটিভ হবে এখানে। অ্যামিজার তো টেন্স হয়ে গেল, কিন্তু আমি যে ভার্বটা দিব ওইটা বেয়ার ইনফিনিটিভ হইতে হবে, টু প্লাস ওই কনটেক্সটে নেওয়া লাগবে। তাহলে টু বি, তাহলে এখানে বি হবে, সি নাম্বারটাতে বি হবে, মানে এটা হবে, অন্যগুলো এখানে হবে না। টু আর তো হয় না, টু আর হয় না, টু ইস এগুলো তো হয় না, টু আর টু ইস এগুলো দেওয়াই নাই, কনস্ট্রাকশনই হয় না। আমাদের কনটেক্সটটা কি? বেয়ার ইনফিনিটিভ হওয়া লাগবে, এটা ছিল কনটেক্সট। ওকে, তারপরে দেখো রিকোয়েস্টেড ভার্ব দেওয়া আছে, দ্যাট আছে, দুইটা ক্লজ আছে। তার মানে পরে যে ভার্বটা দিবে কি? বেয়ার ইনফিনিটিভ হবে। দ্য মেম্বার স্টাডি, দ্য চেয়ারম্যান রিকোয়েস্টেড দ্যাট দ্য মেম্বার স্টাডি দ্য প্রবলেম মোর কেয়ারফুলি। উইথ মোর কেয়ারফুলি দ্য প্রবলেমস কুড বি, আননেসেসারি এগুলো হবে। মেম্বার স্টাডিড হয় না, দ্য প্রবলেমস ওয়াজ মোর হয় না, তাহলে এখানে এটাই আছে, এ নাম্বার। উই আর্জ দ্যাট দ্য নটি বয়, দ্যাট আছে, আর্জ আছে, দ্য নটি বয় লিভ, বেয়ার ইনফিনিটিভ। ব্লা ব্লা ব্লা, বিশাল বড় বাক্য, বিকজ হার টিচার ইনসিস্টেড দ্যাট আছে, শি, বেয়ার ইনফিনিটিভ। প্র্যাকটিস, প্র্যাকটিসিং এগুলো হয় না, বি নাম্বার হবে এখানে জাস্ট। requires that we, বেয়ার ইনফিনিটিভ, সি নাম্বার।
শুড শুনতে ভালো লাগে যদিও, বেয়ার ইনফিনিটিভ, এই যে রিকোয়ার্স ওই ভার্ব লিস্ট থেকে পড়তেছে। দ্যাট আছে, দুইটা ক্লজ আছে, ভার্ব লিস্ট থেকে সে রিকোয়ার ভার্ব আছে, তাহলে পরে যে ভার্বটা দেবে বেয়ার ইনফিনিটিভ হবে। আবার দেখো এখানে রিকমেন্ড সেই ভার্ব আছে, দ্যাট আছে, দ্যাটের আগে পরে দুইটা বাক্য আছে, তাহলে ম্যানেজার্সকে আমার কি দেওয়া লাগবে? বেয়ার ইনফিনিটিভ। নট সিট, নট সিটিং না, আর নট সিটিং না, নট টু সিট না, তাহলে নট সিট হবে, সি নাম্বার, বেয়ার ইনফিনিটিভ। ইট ইজ আর্জেন্ট দ্যাট শি, শুড হবে না, মাস দেওয়া যাবে না, লেফট পাস্ট টেন্সে দেওয়া যাবে না, বেয়ার ইনফিনিটিভ এ। বুঝতে পারলে কত সহজ এগুলো? এই তো। সো এই হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস আমরা পার্ট 2 তে অনেক রুলস টুলস আলোচনা করলাম। আর তারপরে একটা কি আলোচনা করলাম? সাবজাংটিভ। সাবজাংটিভটা খুবই ইম্পর্টেন্ট। 4টা কন্ডিশন যখন কোনো একটা বাক্যের মধ্যে ফুলফিল করবা, তখন একমাত্র সাবজাংটিভ এটা ওয়ার্কআউট করবে। আর যদি দ্যাটটা উঠায় দাও, তাহলে তাহলে কি হবে? ফুল ফর্ম অফ ইনফিনিটিভ সেটা হবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। দ্যাটস অল ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।